সো আজকে হচ্ছে তোমাদের সেকেন্ড টাইম এলিট ব্যাচ ইংলিশ ভার্সন জিকে 1। অর্থাৎ আমাদের আজকে জিকে লেকচার 1 হবে। এবং ইনিশিয়ালি আমরা ইংলিশ ভার্সন জিকে দিয়ে শুরু করব। শুরুর দিকে তোমার 5-6টা ক্লাস ইংলিশ ভার্সনে থাকবে। তারপর হচ্ছে আমরা বাংলা ভার্সনে আবার ক্লাস নিব, দেন আবার সাবজেক্টিভ জিকে ক্লাস নিব। এভাবে আদার্স জিকের উপরে অনেকগুলো ডাইমেনশনে আমাদের পড়তে হবে, অর্থাৎ ইংলিশ ভার্সন, বাংলা ভার্সন, সাবজেক্টিভ জিকে, তারপর তোমার মৌলিক জিকে, সবকিছু আমরা কভার করবো। ওকে। এখন দেখো, বাংলাদেশ আইডেন্টিটি এই যে টপিকটা, এই টপিকটার মধ্যে কিন্তু অনেকগুলা ছোট ছোট টপিক ইনক্লুডেড। তো এটা থেকে তোমার 3 থেকে 5 মার্ক তো তুমি ফর শিওর পাচ্ছ। বিউপিতে এখান থেকে ডিরেক্টলি এমসিকিউ আসে, জাহাঙ্গীরনগরে আসে, রাজশাহীতে আসে, চট্টগ্রামে আসে, খুলনা ইউনিভার্সিটিতে আসে, সব জায়গাতেই। তো এখান থেকে 3 থেকে 5 মার্ক তুমি এমসিকিউতে ডিরেক্টলি পাচ্ছ। এই জন্য সবাই এই টপিকগুলা বোঝার ট্রাই করবা। কারণ জিকে অনেকে আছে যারা শুধু মেমোরাইজ করার ট্রাই করে, বাট অ্যাকচুয়ালি না, তোমাকে কনসেপ্টটা বুঝতে হবে বা তোমাকে ভিজুয়ালাইজ করতে হবে, নিজে রিলেট করবা, তাহলে দেখবা যে মুখস্থ করা লাগবে না, বরং বুঝলে সেটা এমনিতেই সারা জীবন মনে থাকবে। তো আমিও তোমাদেরকে ওইভাবেই পড়ানোর চেষ্টা করবো। তো দেখো, আমাদের আজকের ক্লাসের মধ্যে কি কি টপিক রয়েছে। প্রথমে হচ্ছে বাংলাদেশ আইডেন্টিটি, দেন ন্যাশনাল ম্যাটার্স, এরপরে বর্ডার আইল্যান্ডস, তারপরে ফার্স্ট, গ্রেটেস্ট, লার্জেস্ট, এই টপিকগুলো। দেন রিভার, ট্রাইবস, টুরিস্ট, এই প্লেসেস অফ বাংলাদেশ, অ্যান্ড আর্কিটেকচার, স্কালচার অফ বাংলাদেশ। দেন তোমার ল্যাঙ্গুয়েজ অ্যান্ড কালচার অফ বাংলাদেশ। এছাড়াও আরো কিছু মিসেলেনিয়াস টপিক আছে, যেমন ধরো বাংলাদেশের এগ্রিকালচার সেক্টর, ফরেস্ট সেক্টর, মিনারেল সেক্টর, এই সব কিছু আমরা এখানে কভার করব। সো এট ফার্স্ট দেখো যে বাংলাদেশের কিছু বেসিক ইনফরমেশন। প্রথমেই যে বাংলাদেশের কনস্টিটিউশনাল যে নেম সেটা কি, সেটা হচ্ছে দি পিপলস রিপাবলিক অফ বাংলাদেশ। তো তাহলে এটার বাংলাটা কি হবে বলো তো? দি পিপলস রিপাবলিক অফ বাংলাদেশ। গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ নাকি? রাইট, এটা হচ্ছে গণপ্রজাতন্ত্রী, গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ। ঠিক আছে। অনেকে যখন নাম জিজ্ঞেস করা হয় তখন কিন্তু সরকার এটার সাথে অ্যাড করো, সরকার অ্যাড করা যাবে না। সরকারেরটা সেটা আলাদা। ঠিক আছে, সেটা আলাদা। যদি গভর্নমেন্ট বলা থাকে তাহলে সেক্ষেত্রে আলাদা, কিন্তু নামের সাথে তো আর সরকার আসবে না। ধরো আমি তোমাকে জিজ্ঞেস করলাম বাংলাদেশের কনস্টিটিউশনাল নেম কি, তুমি বললা গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার, তাহলে কিন্তু ভুল। তোমাকে বলতে হবে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ। এরপর দেখো যে অ্যাডমিনিস্ট্রেটিভ ক্যাপিটাল, অর্থাৎ প্রশাসনিক রাজধানী, দ্যাট ইজ ঢাকা। এই ঢাকা কিন্তু, এই যে স্পেলিংটা দেখতে পাচ্ছ, DHAK, এটা কিন্তু আগে এরকম ছিল না। আগে ঢাকা ছিল তোমার এরকম ঢাক্কা, তারপরে ঢেবাকা, এরকম টাইপের উচ্চারণ ছিল আগে। তো এগুলা সংবিধান সংশোধনের মাধ্যমে এটা চেঞ্জ করা হয়েছে। তো পরীক্ষায় এগুলো কিন্তু আসে, যখন কনস্টিটিউশন পড়াবো তখন তোমাদেরকে ওই জিনিসগুলো থাকবে সেখানে। বাংলাদেশের সংবিধান আলাদা একটা লেকচারের উপরই পড়ানো হবে, যে কোন সংশোধনের মাধ্যমে কি কি পরিবর্তনগুলো আনা হয়েছে। দেন দেখো যে বাংলাদেশের কমার্শিয়াল ক্যাপিটাল, দ্যাট ইজ চট্টগ্রাম, অ্যান্ড এরিয়া হচ্ছে 1,47,570 বা 610। তো এখন অপশনে তোমার মোস্ট অফ দ্য টাইম 610ই থাকে, তো যেটা থাকে সেটাই দিবা। আচ্ছা, তারপর দেখো যে আমাদের যে ল্যাঙ্গুয়েজ, দ্যাট ইজ বাঙালি। তো এইটা হচ্ছে নেটিভ স্পোকেন যে মানুষ আসে তাদের আহ তাদের দিক থেকে যদি আমি এটাকে কম্পেয়ার করি, তাহলে পৃথিবীর মধ্যে এটা ষষ্ঠ পজিশনে আছে। আর এর মধ্যে যদি বলি যে সবচেয়ে উপরে কোনটা, তাহলে সেটা হচ্ছে মান্দারিন বা চাইনিজ ভাষাটা। কারণ চাইনিজ ভাষা বা মান্দারিন ভাষায় কিন্তু অনেক জনগণ কথা বলে। আর বাংলা বা বাঙালি এই ভাষাটা হচ্ছে পৃথিবীতে ষষ্ঠ পজিশনে আছে। তবে বাংলা ভাষা অ্যাকচুয়ালি তোমার, টু বি অনেস্ট, খুব একটা যে পাওয়ারফুল ল্যাঙ্গুয়েজ ওরকম কিন্তু না। মানে বাংলা ভাষার পাওয়ার কিন্তু অনেক কম। পাওয়ার এই অর্থে কম যে বাংলা ভাষাকে তুমি চাইলে খুব একটা, মানে আপার লেভেলে ইউজ করতে পারবা না। আচ্ছা বলো তো, আমরা যখন তোমাদেরকে বাংলা ভাষার ইতিহাস পড়াইছিলাম, সেখানে বাংলা ভাষাটা কোথা থেকে আসছিল? বাংলা ভাষা কি প্রাকৃত অংশ নাকি সংস্কৃত, কোনটা? নাকি ওই যে একটা বিষয় আছে না, যে তোমার সংস্কৃত একটা ছিল যেটা হচ্ছে তোমার ব্রাহ্মণ বা উচ্চ শ্রেণীর ভাষা, আর একটা হচ্ছে তোমার প্রাকৃত। তো বাংলা কোথা থেকে আসছে? বাংলার যে ক্রমটা কোথা থেকে আসছে বলো? এই তো প্রাকৃত। প্রাকৃত থেকে আসে। তাহলে প্রাকৃত হচ্ছে কাদের ভাষা? তুমি বলো, প্রাকৃতটা কাদের ভাষা? সাধারণ জনগণের মুখের ভাষা। কারণ তখন যারা স্কলার ছিল, যারা একটু মানে
আপার ক্লাস ছিল, তারা কিন্তু তখন বাংলার এই প্রাকৃততে কথা বলতো না, তাদেরটা কি ছিল? তাদেরটা ছিল এলিট ক্লাস ল্যাঙ্গুয়েজ। তো তুমি যখন গবেষণা করবা, তুমি যখন কোনো কিছুতে মানে বিগ বিগ জিনিসগুলা কিনে যখন তুমি কাজ করতে যাবা, তখন দেখবা যে বাংলা ভাষা দিয়ে তুমি কাজ করতে পারতেছো না, তোমাকে অন্যান্য ল্যাঙ্গুয়েজ লাগবে। বা তুমি যদি সাহিত্য দেখো, সাহিত্যের মধ্যে বাংলা ভাষায় তুমি ডিরেক্টলি সাহিত্যকে ভাবে দেখো, সাহিত্যের মধ্যে কিন্তু ল্যাঙ্গুয়েজ গুলো একটু আপার, তুমি সেটা সহজভাবে বুঝতে পারো না। তোমাকে সেটার টিকা পড়তে হয়, তোমাকে সেটার আদার্স ব্যাখ্যা পড়তে হয়। তো দিন শেষে এই জিনিসগুলো কি মিন করে যে বাংলা ভাষাটা কিন্তু খুব একটা যে স্ট্রং ভাষা ওরকম কিন্তু না। আদার্স ল্যাঙ্গুয়েজ যেমন ধরো জার্মান ল্যাঙ্গুয়েজ খুবই আপার ক্লাস, যেমন ফিলোসোফার বলো, সায়েন্টিস্ট বলো, বিভিন্ন জার্মানিদের অনেকে, বা গ্রিক। তারপর তোমার ইংলিশ তো এমনিতে ইন্টারন্যাশনাল ল্যাঙ্গুয়েজ, সেটার আলাদা দাপট। তো বাংলা ভাষা কিন্তু খুব একটা স্ট্রং ভাষা না। ঠিক আছে, এটা মাথায় রাখবা। দেন চলে আসো যে ইন্ডিপেন্ডেন্স এন্ড ন্যাশনাল ডে, বাংলাদেশের যে স্বাধীনতা দিবস, ইন্ডিপেন্ডেন্স ডে, দ্যাট ইজ 26th of March। তো এইখানে একটা বিষয় আছে, এটা থেকে পরীক্ষা কোশ্চেন আসে। এই 26শে মার্চ এই দিবসটাকেই বলা হয় বাংলাদেশের জাতীয় দিবস। কি বললাম? জাতীয় দিবস। তো পরীক্ষায় তোমার এমনিতে যখন আসে যে স্বাধীনতা দিবস কবে, সেটা সবাই জানে, ছোট ছোট বাচ্চারাও জানে। কিন্তু যখন জাতীয় দিবস আসে তখন স্টুডেন্ট কনফিউজ হয়ে যাচ্ছে, জাতীয় দিবস কোনটা আবার? তো মনে রাখবা 26শে মার্চ এটাই কিন্তু জাতীয় দিবস, এবং এটা অ্যাডমিশন টেস্টে বিভিন্ন জায়গায় আসে। আচ্ছা নুরানি, নুরা, তুমি কাইন্ডলি তোমার ক্যামেরাটা অফ করো। থ্যাংক ইউ। তারপর দেখো যে ভিক্টরি ডে, বাংলাদেশের ভিক্টরি ডেট আমরা সবাই জানি 16ই ডিসেম্বর, এটা হচ্ছে বিজয় দিবস। তারপর চলে আসে যে বাংলাদেশের গভর্নমেন্ট সিস্টেম, দ্যাট ইজ পার্লামেন্টারি ডেমোক্রেসি। এটার মানে কি? সংসদীয় গণতন্ত্র। তো এখানে সংসদীয় গণতন্ত্র কথাটার মিনিংটা কি অ্যাকচুয়ালি তোমাকে এটা বুঝতে হবে, যে সংসদে যারা যাচ্ছে তাদেরকে কি বলা হয় বলো তো? সংসদে যারা রিপ্রেজেন্ট করতেছে তাদেরকে কি বলা হয় বাংলাদেশে? তাদেরকে কি বলে? এমপি, তাই না? মেম্বার্স অফ দ্য পার্লামেন্ট, এমপিস। তো তাদেরকে কিন্তু জনগণ সরাসরি ভোট দিয়ে নির্বাচন করে, দ্যাটস এটাকে বলা হয় পার্লামেন্টারি ডেমোক্রেসি। কথা বুঝছো? দেন চলে আসো যে নেম অফ দি পার্লামেন্ট, আমাদের জাতীয় সংসদের নাম কি? ইংরেজি নামটা হচ্ছে হাউস অফ দ্য নেশন। এবং এটা আমাকে বিউপি ভাইভাতে জিজ্ঞেস করছিল। আমাদের সময় কিন্তু বিউপিতে ভাইবা হতো, আমার এফবিএস এর ভাইবা হয়েছে, F++ এর ভাইবা হয়েছে, তারপরে FA++ এর ভাইবা হয়েছে। তো এই যে কোশ্চেনটা, এটা আমাকে জিজ্ঞেস করছে F++ এর ভাইবাতে। F++ এর ল আছে। তো আমাকে জিজ্ঞেস করছিল যে তোমার ফার্স্ট চয়েস কি, ল। পরে জিজ্ঞেস করতেছে যে বাংলাদেশের পার্লামেন্টের নাম কি। তারপরে বলতেছে যে তোমার আদার্স, যে তোমাকে যদি বলা হয় যে কেউ একজন অপরাধী, ঠিক আছে, এখন তুমি জানো সেটা, তুমি কি তার কেস লড়বা? মানে ল যদি পড়তে চাও তো তাহলে তো এটার অ্যান্সার করতে হবে। তো পরে আমি বললাম হ্যাঁ, আমি অবশ্যই তার হয়ে কেস নিব। তো পরে জিজ্ঞেস করলো যে কেন, তুমি তো জানো যে সে অপরাধী। তো তখন আবার আমি এক্সপ্লেন করলাম যে অ্যাকচুয়ালি লয়ারের কাজই তো হচ্ছে যে তোমার এটা করা আর কি, যে এগেনস্টে কোন একজন কাজ করা। বা এটাও হইতে পারে যে তুমি যদি দেখো কারো না কারো কোনো একটা অপরাধের পেছনে কোনো না কোনো একটা ব্যাকগ্রাউন্ড থাকে, তো সেইটার উপর ভিত্তি করেও তো তার শাস্তি বা তার সাজা এই জিনিসগুলোর উপর কমিয়ে নিয়ে আসা যায়। বা এজ এ লয়ার তোমার তো উচিত তাকে ওই এটা গ্রহণ করা, তাই না? বাট ডিসিশন কি হবে বা ডিসিশন কি মেক হবে সেটা তো জাজ নির্ধারণ করবে, বাট অ্যাজ এ লয়ার তোমাকে এটা অ্যাকসেপ্ট করতে হবে। তো আমি তখন এটাই হয়ে বলছি, যদিও আমার তো তো আইডিয়া ছিল না, বাট আই থিঙ্ক যে ওনারা এটাকে পছন্দ করছে। এখন যদি ধরো এরকম হতো যে আমাকে জিজ্ঞেস করলো যে তুমি কিসে পড়তে চাও, তুমি লতে পড়তে চাও, তো আমাকে জিজ্ঞেস করা হলো যে একজন অপরাধী বা ক্রিমিনাল আসছে তোমার কাছে, তুমি কি তার কেসটা নিবা? তো যদি আমি বলি যে না আমি নিবো না, তাহলে কেমনে হইলো যে তুমি ল পড়তে যাচ্ছ, লয়ার হবা, কেসই নিবা না? তাহলে তো হইলো না জিনিসটা। ওই জন্য আমি ওই অর্থে আর কি, ওই থিঙ্কিং এটা বলছি যে না, আমাকে তো অ্যাকসেপ্ট করতে হবে। দেন বাকিটা হচ্ছে পরের বিষয়। এনিওয়ে, তো ওইখানে আমাকে জিজ্ঞেস করছিল এটা। তারপর দেখো এটা টাইপ কি, টাইপ হচ্ছে ইউনিক্যামেরাল। তারপরে টোটাল মেম্বার্স, তো টোটাল মেম্বার্স হচ্ছে 350। এটা আমরা সবাই জানি যে 50টা হচ্ছে সংরক্ষিত নারী আসন, আর বাকি 300 আসনে ভোট হয়। তারপর চলে আসো যে সুপিরিয়র অফ দ্য স্টেট, দ্যাট ইজ প্রেসিডেন্ট। এবং সুপিরিয়র অফ দ্য গভর্নমেন্ট বললে দ্যাট ইজ প্রাইম মিনিস্টার। এবং বাংলাদেশের যে সেন্ট্রাল ব্যাংক, সেন্ট্রাল ব্যাংক এটা হচ্ছে তোমার বিবি বা বাংলাদেশ ব্যাংক। এটাকে পূর্বে নাম ছিল স্টেট ব্যাংক অফ পাকিস্তান, যেটা বাংলাদেশ যখন স্বাধীন হয়
অর্থাৎ তোমার 16ই ডিসেম্বর সেখান থেকে এটার নাম হয়ে গেছে বিবি বা বাংলাদেশ ব্যাংক। এবং এই যে ব্যাংক, সেন্ট্রাল ব্যাংক গুলা যে কাজ করে, এগুলো কিসের উপর কাজ করে? ওদের একটা ইয়ে আছে, এটাকে বলা হয় বাসেল কনভেনশন। বাসেল মনে রাখবা। কি বললাম? বাসেল বা ব্যাসেল বলো, যাই বলো। বাসেল 1 আছে, 2 আছে, 3 আছে, এরকম বিভিন্ন অ্যাক্ট আছে। বুঝা গেছে? তারপর চলে আসো যে পলিটিক্যাল সি বাউন্ডারি, দ্যাট ইজ 12 নটিক্যাল মাইল। বলো তো 1 নটিক্যাল মাইলে কত? 1 নটিক্যাল মাইল দশমিক ওয়ান আট পয়েন্ট ফাইভ 851। 1.85 এটুক বললেই হবে, ঠিক আছে, কিলোমিটার। ওকে। তো এটা হচ্ছে মনে রাখবা যে বাংলাদেশের পলিটিক্যাল সি বাউন্ডারি, এটাকে আমি 5 স্টার ইম্পর্টেন্স দিলাম, যে বাংলাদেশের পলিটিক্যাল সি বাউন্ডারি দ্যাট ইজ 12 নটিক্যাল মাইলস, অ্যান্ড ইকোনমিক সি বাউন্ডারি দ্যাট ইজ 200 নটিক্যাল মাইল বা 200। তো বিষয় হচ্ছে যে এটার মধ্যে ডিফারেন্স কি? পলিটিক্যাল সি বাউন্ডারি এবং ইকোনমিক সি বাউন্ডারির মধ্যে ডিফারেন্স কি? কেউ একজন বলো। এনিওয়ান? এই যে লামিয়া বলো। আসো ক্লাসে? তারপরে এই যে, আছে ভাইয়া। হ্যাঁ বলো দেখি, হোয়াট ইজ দ্য ডিফারেন্স বিটুইন দিস টু? পারবা? না পারলে পাস করো। পারবো ভাইয়া, গুছিয়ে বলতে পারবো না। আচ্ছা তাহলে বলো, গুছিয়ে বলতে হবে না, দেখি যেভাবে পারো বলো ভাইয়া, ডিফারেন্স। ইকোনমিক্যাল মানে হচ্ছে কি, যে অন্য অন্য দেশ থেকে আইসা আর কি করতে পারবে, কিন্তু পলিটিক্যাল যেটা আছে ওইখানের মধ্যে আর কি কেউ আসতে পারবে না হয়তো। আচ্ছা, পার্শিয়ালি কারেক্ট তোমার অ্যান্সার। সেটা হচ্ছে যে ধরো পলিটিক্যাল সি বাউন্ডারি মানে রাজনৈতিক সি বাউন্ডারি, তো ওইটার ভিতরে তোমার আহ ইটা বেশি থাকে, অকুপাই করার ইয়েটা বেশি থাকে, যে তোমার আদার্স কান্ট্রি সেখানে কিছু করতে পারবে না। কিন্তু ইকোনমিক সি বাউন্ডারি, সেখানে হচ্ছে তোমার এরিয়াটা একটু বেশি থাকে। আর এখানে মেইন ডিফারেন্সটা হচ্ছে দুইটাই তো তোমার নিজের নিজের দেশেরই এরিয়া, যে একটা হচ্ছে পলিটিক্যাল, একটা হচ্ছে ইকোনমিক। তাহলে ডিফারেন্সটা হচ্ছে এই জায়গাতে যে ইকোনমিক সি বাউন্ডারির মধ্যে তুমি শুধু ইকোনমিক অ্যাক্টিভিটি গুলাই করতে পারবা। ধরো সেখান থেকে তোমার শিপ যাবে, গিয়া মাছ শিকার করবে, জেলেরা যাবে সেখান থেকে মাছ শিকার করবে, কোনো প্রবলেম নাই। কিন্তু তুমি চাইলে সেখানে গিয়ে একটা বোম ব্লাস্ট করে চেক করতে পারবা না, কারণ তাহলে সেটা অন্য একটা দেশের জন্য ক্ষতি হতে পারে। বাট 12 নটিক্যাল মাইল যেটা, এটা তো একটু কম রেঞ্জ, এই রেঞ্জের মধ্যে তুমি যে কোনো ধরনের অ্যাক্টিভিটি করতে পারবা, ওইখানে অন্য কোনো দেশের ভেটো দেওয়ার কোনো পাওয়ার নাই। তো এটাই হচ্ছে মেইন ডিফারেন্স। ওকে, মনে রাখবা, পরীক্ষা আসে এটা প্রচুর। তারপর দেখো বাংলাদেশের অ্যাভারেজ রেইনফল, এই যে এখন তো প্রচুর বৃষ্টিপাত হচ্ছে, তো বাংলাদেশের গড় বৃষ্টিপাত হচ্ছে 203 সেন্টিমিটার। তারপরে হাইয়েস্ট রেইনফল এটা কোথায় হয়? এটা হচ্ছে সিলেটের লালখানে হয়। সিলেটের একটা উপজেলা, সেটা হচ্ছে ধরো লালখান বা থানা। তারপর চলে আসো যে নাটোর, লালপুর, এখানে হচ্ছে লোয়েস্ট রেইনফল। ঠিক আছে, তার মানে হাইয়েস্ট রেইনফল হচ্ছে সিলেটের লালখানে, আর লোয়েস্ট রেইনফল হচ্ছে নাটোরের লালপুরে। দুইটাই কিন্তু লাল দিয়ে শুরু। তারপর চলে আসো যে ওয়ার্মেস্ট ডিস্ট্রিক্ট, সবচেয়ে বেশি গরম কোথায় পড়ে? রাজশাহীতে। কোল্ডেস্ট ডিস্ট্রিক্ট সেটাও কি? সেটা হচ্ছে সিলেট। মানে এখানে দেখো বৃষ্টি পরিমাণ বেশি, তার মানে কি ঠান্ডাও বেশি, এই জন্য সিলেট হচ্ছে কোল্ডেস্ট এবং ওয়ার্মেস্ট হচ্ছে রাজশাহী। নাটোর কিন্তু রাজশাহীর ভিতরে। তারপর চলে আসো যে বর্ডার, তো বাংলাদেশ বর্ডার শেয়ার করে মাত্র দুইটা দেশের সাথে, দ্যাট ইজ ইন্ডিয়া এবং মিয়ানমার। ইন্ডিয়ার সাথে বাংলাদেশের স্থল বরাবর বর্ডার হচ্ছে 4156, মিয়ানমারের সাথে হচ্ছে 271। এবং এই দুইটা দেশের সাথে মিলিয়ে কোস্টাল বর্ডার যেটা, উপকূলীয় সীমান্ত, সেটা হচ্ছে 711। তাহলে আমি যদি টোটাল বর্ডার হিসেব করি, এখানে আছে 4156, মিয়ানমারের সাথে হচ্ছে 271, আর দুইটা মিলেই কোস্টাল বর্ডার হচ্ছে 711। তাহলে টোটাল যদি বলি যে সমুদ্র এবং স্থল দুইটা মিলে আমাদের বর্ডার শেয়ার কত, সেটা হচ্ছে 5138 কিলোমিটার। ওকে। তো এইটাই পরীক্ষায় আসতে পারে, এটা মনে রাখবা। আর এইভাবে যে 5138, তার মধ্যে ডিভিশনটা এইভাবে, ইন্ডিয়ার সাথে 4156, মিয়ানমারের সাথে 271, আর কোস্টাল হচ্ছে 711। কোস্টাল কিন্তু দুইটা মিলে।
তারপর দেখো যে বর্ডার ডিস্ট্রিক্ট, তো বাংলাদেশের টোটাল বর্ডার ডিস্ট্রিক্ট মানে এই যে বাংলাদেশের এখানে খুলনার এদিক দিয়ে রাজশাহী, রংপুর, ময়মনসিংহ, সিলেট, চিটাগং, এখান দিয়ে চারপাশ দিয়ে তো বর্ডার আছে না। তো এই যে বর্ডার বরাবর যে জেলাগুলো, এরকম টোটাল 32টা জেলার সাথে তোমার ইন্ডিয়া এবং মিয়ানমার কানেক্টেড। তো মিয়ানমার হচ্ছে 3টা জেলার সাথে কানেক্টেড। কি কি? মিয়ানমার হচ্ছে মেইনলি যে এই জায়গাতে মানে এদিকেই কানেক্টেড, এদিকে 3টা জেলার সাথে কানেক্টেড। আর ভারত বা ইন্ডিয়া তো তোমার বাংলাদেশের অলমোস্ট পুরোটা জুড়েই, দিকে পুরোটাই। তো এই জন্য ইন্ডিয়ার হচ্ছে 30টা, মিয়ানমারের হচ্ছে 3টা, টোটাল সাম আপ করলে হচ্ছে 32টা। কেন এই 32টা হয় একটু পরেই তোমরা সেটা বুঝতে পারো। চলে আসো এখানে, আমি একটু পরে এক্সপ্লেন করবো যে কেন 30+3, 30+3 সমান হচ্ছে তোমার 32 হয়। আচ্ছা, এখন চলে আসো যে টোটাল ডিভিশন। বাংলাদেশের টোটাল ডিভিশন হচ্ছে 8টা, লাস্ট হচ্ছে ময়মনসিংহ, এটা আমরা সবাই জানি। তারপর টোটাল ডিস্ট্রিক্ট হচ্ছে 64, টোটাল কোস্টাল ডিস্ট্রিক্ট এটা মনে রাখবা, দ্যাট ইজ 19টি, টোটাল সিটি কর্পোরেশন হচ্ছে তোমার 13টি, এবং লাস্ট হচ্ছে বগুড়া। ঠিক আছে, বগুড়া। তারপর দেখো তোমার উপজেলা হচ্ছে 495, লেটেস্ট হচ্ছে ঈদগাঁও, মধ্যনগর, ডাসার। তারপর টোটাল থানা হচ্ছে 654, ল্যান্ড পোর্ট হচ্ছে 25টা, এর মধ্যে অ্যাক্টিভ আছে 24টা। তারপর টোটাল মেজর সি পোর্ট হচ্ছে 4টা, যেমন চট্টগ্রাম, মংলা, পায়রা, মাতারবাড়ি। তো বলো তো পায়রা এটা কোথায় অবস্থিত? পায়রাটা, পায়রা কোথায় অবস্থিত? নোয়াখালী। রাইট, এটা হচ্ছে পটুয়া, পটুয়া খালী। এটা মনে রাখবা, পায়রা বললেই পটুয়াখালী। তারপর চলে আসো এখানে যে বাংলাদেশের লোকাল টাইম, দ্যাট ইজ GMT+6। এখন লোকাল টাইম, জিএমটি মানে কি? জিএমটি মানে হচ্ছে গ্রিনিচ মিন টাইম। যে গ্রিনিচ মান মন্দির বলি, গ্রিনিচ মিন টাইম বলি, এটা থেকে বাংলাদেশের সময় হচ্ছে 6 ঘন্টা বেশি। প্রশ্ন হচ্ছে 6 ঘন্টাই কেন এখানে, এটা এটা কেন 6ই হইলো? তো এটার মেইন রিজন হচ্ছে বাংলাদেশের যে দ্রাঘিমা রেখা অর্থাৎ লঙ্গিটিউড। ঠিক আছে, বাংলাদেশের যে লঙ্গিটিউড সেইটা অ্যাকচুয়ালি কত থেকে কত? সেটা হচ্ছে 88°01' থেকে 92°41', তাই না? ইস্ট লঙ্গিটিউড। তো এই যে পূর্ব দ্রাঘিমা বরাবর 88 থেকে 92, 41, এটার গড় কত? এটার গড় হচ্ছে তোমার 90°। তার মানে এটা হচ্ছে অ্যাভারেজ, অ্যাভারেজ। তো অ্যাভারেজ যেহেতু তোমার 90°, তো তোমার 1 ডিগ্রির জন্য সময়ের ব্যবধান হয় কত মিনিট? তোমরাই বলো, 1 ডিগ্রির জন্য সময়ের ব্যবধান হয় কত মিনিট? বলো তো, তোমরা পড়ছো এগুলা। 1 ডিগ্রির জন্য সময়ের ব্যবধান কয় মিনিট হয়? 4 মিনিট। 4 মিনিট হয়। ঠিক আছে, তাহলে 90 মিনিটের জন্য, 90 ডিগ্রির জন্য কত গ্যাপ হবে? 4 নং 36, তার মানে 360 মিনিট। এখন এই যে 360 মিনিট টোটাল, এইটাই দেখো কয় ঘন্টা? 6 ঘন্টা। কারণ আমরা জানি যে 1 ঘন্টায় 60 মিনিট, তার মানে 360 মানে হচ্ছে 6 ঘন্টা। তো এই জন্যই দেখো গ্রিনিচ মিন টাইম থেকে বাংলাদেশের সময়ের ব্যবধান 6 ঘন্টা বেশি হয়, +6। তাই গেছে, এটা তোমাদের মাথায় থাকবে যে কেন এটা অ্যাকচুয়ালি হয়। একটু পরে সেটা তোমাদেরকে গ্রাফিক্যালি আমি দেখাবো, ম্যাপ দিয়ে, ওইটা দেখলেও বুঝতে পারবা। তো এছাড়া বাংলাদেশের মোবাইল অপারেটর 5টা, সাইবার সিটি বলা হয় সিলেট, স্মার্ট উপজেলা হচ্ছে শিবচর যেটা মাদারীপুরে অবস্থিত, ফার্স্ট ইনিমি ফ্রি ডিস্ট্রিক্ট দ্যাট ইজ যশোর। যশোর হচ্ছে প্রথম যুদ্ধ যখন হয় তখন সেখান থেকে শত্রুদেরকে মুক মানে বিতাড়িত করা হয়, তার মানে ইনিমি ফ্রি ডিস্ট্রিক্ট প্রথম হচ্ছে কোনটা? যশোর। তারপর দেখো, বলো তো তোমার বেনাপোল কোথায় অবস্থিত? বেনাপোল যশোরে। যশোরে অবস্থিত, এগুলো জানতে হবে। ঠিক আছে, এগুলো মাঝে মধ্যে পরীক্ষা আসে। তারপর টোটাল ইপিজেড হচ্ছে বাংলাদেশের 10টি, তার মধ্যে সরকারি হচ্ছে 8টি এবং 2টা হচ্ছে প্রাইভেট। এই যে দেখো 8টা ইপিজেড, তার মধ্যে তোমার এই 8টা হচ্ছে গভর্নমেন্ট এবং 2টা হচ্ছে প্রাইভেট, টোটাল 10টা। তো এখানে এই যে ইপিজেড গুলা বলা আছে যে কোনটা কোথায়, তার মধ্যে মনে রাখবা সবচেয়ে বড় ইপিজেড হচ্ছে চট্টগ্রাম ইপিজেড, এটাই প্রথম। আর একটা হচ্ছে কৃষিভিত্তিক ইপিজেড যেটা হচ্ছে রংপুরে অবস্থিত, এই যে এটা, এটাকে কি বলা হয়? এগ্রি বেসড, এগ্রিকালচার, এগ্রি বেসড। কৃষিভিত্তিক ইপিজেড কোনটা? সেটা হচ্ছে এই যে রংপুরে অবস্থিত, এটার নাম আছে, এটার নাম হচ্ছে উত্তরা ইপিজেড। কি নাম?
উত্তরা ইপিজেড। তাহলে কৃষিভিত্তিক ইপিজেড বললে কোনটা হবে? উত্তরা ইপিজেড বা রংপুর ইপিজেড। আর প্রথম হচ্ছে কোনটা? চট্টগ্রাম, বড় সেটা। না, উত্তরা ইপিজেড। হ্যাঁ, নীলফামারীতে না ও উত্তরা সরি সরি ইপিজেড? সরি, নীলফামারীতে অবস্থিত, নট রংপুর। এটা হচ্ছে নীলফামারীতে অবস্থিত, নীলফামারী। ঠিক আছে। আর রংপুর ইপিজেড হচ্ছে আরেকটা, ওই একই এরিয়াতে, ওই জন্য কনফিউজ হয়ে গেছে। তাহলে উত্তর ইপিজেড হচ্ছে তোমার এগ্রিবেসড ইপিজেড, বা যদি বলা হয় এগ্রিবেসড ইপিজেড কোথাও অবস্থিত, নীলফামারীতে অবস্থিত, যে যেভাবেই কোশ্চেন দিক একই উত্তর। তারপর চলে আসলে এই দুইটা, এগুলো আপডেট করতে হবে, নতুন গভর্নমেন্ট যেটা ফর্ম করছে সেখান থেকে আমরা আপডেট করে নিব, রিসেন্ট জিকের মধ্যে থাকবে। এরপর চলে আসে যে বাংলাদেশের ডায়ালিং কোড, দ্যাট ইজ +880। এটা আমরা সবাই জানি যে বাংলাদেশের ডায়ালিং কোড কত, তোমার 880। তারপর বাংলাদেশের ক্লাইমেট কিরকম? ট্রপিক্যাল মনসুন ক্লাইমেট। ঠিক আছে, মানে নাতিশীতোষ্ণ বলতে পারো এটাকে, না শীত না উষ্ণ, মানে শীতও না গরমও না, কিন্তু আমার কাছে তো মনে হয় গরমই বাংলাদেশে, তাই না? যে পরিমাণ গরম পড়ে, শীত আর থাকে বা কত কত মাস, 3 মাস থাকে শীত, বাকি 9 মাসই তো দেখি গরম। তারপর দেখো যে ন্যাশনাল ফ্লাওয়ার ওয়াটার লিলি বা শাপলা। তারপরে ন্যাশনাল ফ্রুট দ্যাট ইজ কাঁঠাল, জ্যাকফ্রুট। ঠিক আছে। আর বলো তো, কোন দেশের জাতীয় ফল তোমার আম? ইন্ডিয়া। ভারত বা ইন্ডিয়া। ঠিক আছে। তারপর চলে আসো যে ন্যাশনাল বার্ড দ্যাট ইজ ম্যাগপাই, রবিন। তারপর দেখো ন্যাশনাল ট্রি দ্যাট ইজ ম্যাঙ্গো ট্রি। তারপর হচ্ছে ন্যাশনাল ফরেস্ট দ্যাট ইজ সুন্দরবনস। ন্যাশনাল স্পোর্টস দ্যাট ইজ কাবাডি। ঠিক আছে। এগুলো হচ্ছে বাংলাদেশের জাতীয় বিষয়গুলি। কাবাডি আর একটা নামও আছে, সেটা হচ্ছে হাডুডু, এটা মনে রাখবা। হাডুডু, হা ডু ডু। এখন দেখো যে বাংলাদেশের লার্জেস্ট ডিস্ট্রিক্ট, এরিয়ার দিক থেকে বাংলাদেশের সবচেয়ে লার্জেস্ট ডিস্ট্রিক্ট হচ্ছে রাঙামাটি। এবং এই রাঙামাটি জেলা একই সাথে ইন্ডিয়া এবং মিয়ানমার দুইটা দেশের সাথে বর্ডার শেয়ার করে। একটু খেয়াল করে দেখো, এখানে এই যে তোমার এই যে ম্যাপটা দেখতে পাচ্ছ, এটা পুরোটাই হচ্ছে তোমার রাঙামাটির। তাহলে রাঙামাটির এই পুরো পোর্শনটা ইন্ডিয়ার সাথে কানেক্টেড। এবং ঠিক নিচের এই যে কোনা বরাবর এদিক দিয়ে সামান্য একটু এরিয়া হচ্ছে বার্মা বা মিয়ানমারের সাথে কানেক্টেড। দ্যাটস ওয়াই আমরা যে তখন বললাম যে ইন্ডিয়ার সাথে বর্ডার শেয়ার করা জেলা হচ্ছে 30টা, মিয়ানমারের সাথে হচ্ছে 3টা, টোটাল সাম অফ করে হচ্ছে 32টা। কেন হলো এখন বুঝছো? যে একটা জেলা আছে যেটা কিনা ইন্ডিয়ার সাথেও বর্ডার শেয়ার করে, মিয়ানমারের সাথেও বর্ডার শেয়ার করে। দ্যাট মিনস কি তোমার, এটা হচ্ছে রাঙামাটির কারণে এরকম হয়। 30 + 3 তার মানে হচ্ছে 32টা জেলা টোটাল। তো এখন সবাই বুঝছো এই বিষয়টা? বলো, রেসপন্স করো। জি ভাইয়া। বাকিদের কি অবস্থা, জি সবাই ভাইয়া। ঘুমাইতেছো নাকি তোমরা? কয়টা বাজে? 10টা 35 বাজে, এত তাড়াতাড়ি এই অবস্থা হইলে হবে? খাও নাই রাতে তোমরা? বলো, খাও নাই কে কে? হ্যাঁ, তোমাদের বাসায় পরে বাজার হয় না, রান্না হয় না? 7টায় খাইছি ভাইয়া। আহ, তুমি তো অ্যান্সার দিছো, বাকিদেরকে জিজ্ঞেস করতেছি। মানে তোমরা কি ভাত টাত খাও না নাকি, যে অ্যান্সার জিজ্ঞেস করলে অ্যান্সার দিতে পারো না, সবাই চুপ হয়ে থাকো, এত রিল্যাক্সে স্যার থাকো? আপনি আনসার দিয়েছি। ওকে, ওই তো মানে বাকিরা কি ঘুমায় নাকি, এরা কি খাওয়া দাওয়া করে না, বাসায় রান্না বান্না হয় না? হুম। তোমরা যদি আমার অফলাইন স্টুডেন্ট হইতা তাহলে কি হইতো বলো তো? যাক, এই জন্য আমি অফলাইনে পড়াই না, পরে দেখা যাবে যে ভাইরাল হয়ে গেছে, যে পোলাপানকে হাত মরা করে ফেলছে টিচার। আচ্ছা, তারপর দেখো যে বাংলাদেশের হিলি ডিস্ট্রিক্ট দ্যাট ইজ পার্বত্য জেলা, এটা থেকে পরীক্ষায় প্রচুর এমসিকিউ আসে, মানে ডিরেক্টলি আসবে যে বাংলাদেশের পার্বত্য জেলা কয়টি, সেটা হচ্ছে 3টি। তো এখানে পার্বত্য জেলা আর হচ্ছে তোমার মানে মিয়ানমারের সাথে বর্ডার শেয়ার করা জেলার মধ্যে একটা ডিফারেন্স আছে। মিয়ানমারের সাথেও কিন্তু দেখো বর্ডার শেয়ার করা জেলা কিন্তু 3টাই। তো অনেকে ভাবে যে মানে হিলি ডিস্ট্রিক্ট আসলে সেটা দাগে দেয়, বা মিয়ানমারের সাথে জেলা আসলে ওই হিলিটা দাগে দেয়, এটা করলে হবে না। মনে রাখবা, পার্বত্য জেলা হচ্ছে 3টা: রাঙামাটি, বান্দরবন এবং খাগড়াছড়ি। ঠিক আছে। রাঙামাটি, বান্দরবন এবং খাগড়াছড়ি, এই 3টা হচ্ছে পার্বত্য জেলা। তো এটা থেকে পরীক্ষা হুবহু কোশ্চেন এইভাবে আসে যে নিচের কোনটি
হিলি ডিস্ট্রিক্টের মধ্যে আছে অথবা নিচের কোনটি হিলি ডিস্ট্রিক্ট নয়, তখন এই তিনটা থেকে বাকি যেটা অপশন থাকবে সেটা উত্তর হবে। আর যদি এভাবে আসে যে কোনটি, তখন হবে গিয়ে তোমার বাকি আলাদা জেলা তিনটা থাকবে আর এখান থেকে একটা থাকবে। দুইটা ভাবেই কোশ্চেন আসে। আর কমন বর্ডার তো অলরেডি বললামই, দ্যাট ইজ রাঙামাটি। তারপর চলে আসো যে নো বর্ডার টাচ ডিভিশন, দ্যাট ইজ বরিশাল অ্যান্ড ঢাকা। অর্থাৎ বরিশাল এবং ঢাকার সাথে কোনো বর্ডার শেয়ার নাই, মানে বরিশাল দেখবা এবং কি ঢাকা দেখবা, এই যে ঢাকা তো দেখো মাঝখানে, বরিশালও অনেকটাই যে এই জায়গাটাতে, তো এইখানে হওয়াতে তোমার ইন্ডিয়া এবং তোমার মিয়ানমার কোনোটার সাথেই কোনো জেলা কানেক্টেড না। ওকে। আচ্ছা দেখো এখানে দুইটা জিনিস, এ একটা ম্যাপ, এ একটা ম্যাপ, বলো তো ভোলা কোনটা? এই যে ম্যাপে দেখতে পাচ্ছ দুইটা আইল্যান্ডের মতো দেখা যাচ্ছে, এক- ছোটটা কোনটা ভোলা? জানি না। ভাইয়া বড় না। ঠিক আছে, বড় এই যে এই পাশেরটা বাম পাশেরটা। ঠিক আছে, এটা কিন্তু ভোলা না, এটা মনপুরা বা ওই যে যে অঞ্চলগুলো আছে না দ্বীপগুলা এক্সট্রা, ওগুলা, বা হাতিয়া বা ওই যে অঞ্চলগুলা। কিন্তু ভোলা হচ্ছে মেনলি এইটা। তোমাদেরকে যদি পরীক্ষায় যখন ভাইবা টাইবা দিতে যাবা জব পরীক্ষায় গিয়ে যদি বলে ভোলা কোনটা দেখাও তো, যদি বলো ওই পাশেরটা, তাহলে কিন্তু শেষ। তারপর চলে আসো এটা যে বাংলাদেশের যে নর্দার্ন সাইড, সাউদার্ন সাইড, ইস্টার্ন বা ওয়েস্টার্ন, এখানে কোন কোন জেলা বা উপজেলা বা থানা বা ইউনিয়ন বা স্থান। তো দেখো নর্দার্ন বা উত্তর দিকে হচ্ছে পঞ্চগড়, তেঁতুলিয়া, বাংলাবান্ধা এবং স্থান হচ্ছে জয়গিরজাত। তারপরে তোমার কক্সবাজার, টেকনাফ, সেন্ট মার্টিন, ছেড়াদ্বীপ। ইস্টার্নে হচ্ছে বান্দরবন, থানচি, রেমাক্রি, আখাইনডং। ওয়েস্টার্নে হচ্ছে চাঁপাইনবাবগঞ্জ, শিবগঞ্জ, মোনাকোষা এবং এটাও মোনাকোষা। স্থান বললো সেম, ইউনিয়ন বললো সেম। তো এখানে এটা আবার বাংলা তো দাও আছে দেখো চারপাশে চারটা, তাই গেছে এটা তোমরা নিজেরাই পারবা। এরপর চলে আসে যে ইন্ডিয়া 5 প্রভিন্সেস অ্যাডজাস্টেড উইথ বাংলাদেশ। তো ইন্ডিয়ার হচ্ছে 5টা রাজ্য, ঠিক আছে, প্রদেশ বলা হয় আর কি এটাকে, প্রদেশ তোমার বাংলাদেশের সাথে কানেক্টেড, দ্যাট ইজ ওয়েস্ট বেঙ্গল, মেঘালয়, আসাম, ত্রিপুরা, মিজোরাম। যদি পরীক্ষা এভাবে আসে যে নিচের কোনটি ইন্ডিয়ার প্রদেশ নয় বাংলাদেশের সাথে বর্ডার শেয়ার করা, অপশন দিলাম এভাবে ওয়েস্ট বেঙ্গল, মেঘালয়, ত্রিপুরা, নাগাল্যান্ড, কি হবে বলো? নাগাল্যান্ড। নাগাল্যান্ড উত্তর হবে। তো এইভাবে তোমাদেরকে কোশ্চেন দিতে পারে। আর এই যে তোমার বাংলাদেশের যে যদি তুমি যদি ডিরেকশনটা দেখো, এই যে এখান থেকে নর্থ থেকে, নর্থ থেকে উত্তর অক্ষরেখা যেটা, এটাকে বলে ল্যাটিচিউড, ল্যাটিচিউড। এখানে এটা হচ্ছে 20 34 থেকে 20 ডিগ্রি 34 মিনিট থেকে 26 ডিগ্রি 38, 26 ডিগ্রি 38 মিনিট নর্থ। আর এইটা দেখো সোজা বরাবর যেটা দ্রাঘিমা লঙ্গিটিউড, সেটা হচ্ছে 88 ডিগ্রি 01 মিনিট থেকে 92 ডিগ্রি 41 মিনিট, সরি ভুল হবে না, মিনিট হচ্ছে জাস্ট একটা বার, এই যে মিনিট ইস্ট। ঠিক আছে, তো এই যে এটারই গড় দিয়ে হচ্ছে তোমার 90 ডিগ্রি আসে, যার কারণে সময়ের ব্যবধান হয় 6 আওয়ার্স। আর এটারই গড় আসে হচ্ছে 23.5, যেটার কারণে বাংলাদেশের উপর দিয়ে যে রেখাটা গেছে সেটার নাম কি? ট্রপিক অফ ক্যান্সার। এইভাবে মনে রাখবা রিলেট করে। তারপর চলে আসো এখানে যে ন্যাশনাল ফ্ল্যাগ অফ বাংলাদেশ। বাংলাদেশের পতাকা কিন্তু আসলে অনেক সুন্দর, বাট একদম সর্বপ্রথম যে পতাকা ছিল সেটা কিন্তু এরকম ছিল না। সেটার মাঝখানে একটা ম্যাপ ছিল বাংলাদেশের, একটু পরে দেখবা এই যে এটা, আগে ছিল এরকম বাট পরে আপডেট করে এটা করা হয়েছে। তো দেখো বাংলাদেশের ন্যাশনাল ফ্ল্যাগের রেশিও হচ্ছে 10:6। প্রথম উত্তোলন করছে হচ্ছে তোমার 2রা মার্চ 1971, এবং এই জন্য এটা হচ্ছে পতাকা দিবস। এবং তার ঠিক একদিন পরে অর্থাৎ 3 মার্চ সেটাকে উত্তোলন করা হয়, এবং তখন তোমার জাতীয় সঙ্গীত সহকারে সেটাকে উত্তোলন করা হয়, মানে জাতীয় সঙ্গীতও গাওয়া হয় এবং পতাকাও উত্তোলন করা হয়। 3 মার্চ মনে থাকে যেন, জাতীয় সঙ্গীত সহকারে 3 মার্চ, এবং সর্বপ্রথম উত্তোলন করা হয় 2রা মার্চ। এবং কে উত্তোলন করেন? এটা হচ্ছে ASM আব্দুর রউফ, মনে থাকে যেন, তিনি হচ্ছে তৎকালীন ভিপি ছিল। তারপর দেখো এই যে ন্যাশনাল ফ্ল্যাগ ডে এটা পালন করা হয় এবং এটাকে অ্যাডপ্ট করা হয় 17ই জানুয়ারি। তারপর চলে আসো যে বাংলাদেশের বাহিরে বাংলাদেশের পতাকা কোথায় উত্তোলন করা হয় সর্বপ্রথম, সেটা হচ্ছে
পাকিস্তান হাই কমিশন এট কলকাতা। ঠিক আছে, পাকিস্তান হাই কমিশন এট কলকাতা। একটা এমসিকিউ তোমাদেরকে শেখাই। বলো তো হাই কমিশনার এবং অ্যাম্বাসেডরের মধ্যে ডিফারেন্স কি? বলতে পারবা কেউ? কে বলতে পারবা? হোয়াট ইজ দ্য ডিফারেন্স বিটুইন হাই কমিশনার অ্যান্ড অ্যাম্বাসেডর? অ্যাম্বাসেডর অর্থ তো অগ্রদূত। যারা অন্তর্ভুক্ত ছিল সেটা বলছি। হ্যাঁ হ্যাঁ, আরেকবার রিপিট করো, বুঝতে পারি না, শোনা যায় না। বলো। ব্রিটিশ উপনিবেশের মধ্যে যারা হ্যাঁ অ্যাড ছিল, হ্যাঁ, ওইটার সংগঠনটার নাম কি? ওটার নাম যেন কি, নাম বলে কমনিক্স তো, না কি যেন একটা ছিল। কমনওয়েলথ। ঠিক আছে, কমনওয়েলথ। কমনওয়েলথ। তো মনে রাখবা, যে সকল কান্ট্রি গুলা কমনওয়েলথের সদস্য, কমনওয়েলথ কিসের সংগঠন? যে কান্ট্রিগুলা পূর্বে ব্রিটিশ কলোনিভুক্ত ছিল সেইগুলোর একটা সংগঠন হচ্ছে কমনওয়েলথ। তো এক সময় তো এই যে ভারতীয় উপমহাদেশ, বাংলাদেশ, পাকিস্তান, ইন্ডিয়া সবগুলাকেই কারা শাসন করছে? কারা কলোনি, কাদের কলোনি ছিলাম আমরা? ব্রিটিশদের। এই জন্য বাংলাদেশ কিন্তু যখন স্বাধীন হয়, সর্বপ্রথম কোন সংস্থার সদস্যপদ লাভ করে বলো তো? কমনওয়েলথ। কমনওয়েলথের। তো এই জন্যই কমনওয়েলথের সদস্যভুক্ত যে দেশগুলো আছে তাদের যে রাষ্ট্রদূত তাদেরকে বলা হয় হাই কমিশনার। আর যারা কমনওয়েলথ সদস্যভুক্ত নয় সেই সকল দেশের রাষ্ট্রদূতদেরকে বলা হয় অ্যাম্বাসেডর। এই জন্যই বলা হচ্ছে ইন পাকিস্তান হাই কমিশন এট কলকাতা, মনে থাকে যেন। তারপর চলে আসো যে ডিজাইনার। তো বাংলাদেশের বর্তমান যে পতাকা এটা ডিজাইনার হচ্ছে কামরুল হাসান। এবং ফার্স্ট ডিজাইনার পূর্বে যেটা ছিল ম্যাপ সহকারে, যে এটা ডিজাইনার ছিল হচ্ছে শিবনারায়ণ দাস, মনে থাকে যেন। এবং বাংলাদেশের পতাকার সাথে মিল আছে হচ্ছে জাপানের পতাকা এবং পালাওয়ের পতাকা, এই দুইটা দেশের এই দুইটা কান্ট্রির সাথে মিল আছে। তো দেখো, এটা ছিল পূর্বে, এটাই কে করছে? এটাই প্রথম ছিল, এটাই করছে হচ্ছে শিবনারায়ণ দাস, শিবনারায়ণ দাস। এবং এটা হচ্ছে বর্তমানটা। তাহলে এটা ডিজাইনার বর্তমান কে? কামরুল, মনে থাকে যেন। এবং এই যে মিল আছে বললাম, দেখো জাপানের পতাকা হচ্ছে এটা, জাপান, আর এটা হচ্ছে পালাও। ওকে। তারপর দেখো যে বাংলাদেশের এমব্লেম, ন্যাশনাল এমব্লেম এন্ড লোগো। তো বাংলাদেশের যে ন্যাশনাল এমব্লেম, এটার ডিজাইনার হচ্ছেন কামরুল হাসান এবং লোগোর ডিজাইনার হচ্ছে এ সাহা। তো এখানে দেখো এই যে দুইটা তোমার ফটো আছে, এই দুইটার মধ্যে সিমিলার কি জিনিস দেখতে পাচ্ছ? দেখো তো, সিমিলার কি আছে? স্টার। স্টার। দেখো এখানেও দেখো টোটাল দুইটা করে চারটা স্টার, এখানেও তেমনি চারটা স্টার আছে। তো এই যে চারটা স্টার, এগুলা দিয়ে কি বোঝায়? পরীক্ষাটা আসে মাঝে মধ্যে। এগুলা- মূলনীতি বোঝায় সংবিধানটা। হ্যাঁ, এগুলা হচ্ছে সংবিধানের মূলনীতি বা কার্ডিনাল প্রিন্সিপাল। ঠিক আছে, এই মূলনীতিগুলো কি কি? একটা হচ্ছে তোমার ডেমোক্রেসি, এটা আমরা সবাই জানি, ডেমোক্রেসি। তারপরে একটা হচ্ছে সোশ্যালিজম, সোশ্যালিজম। তারপরে এরপরে কি? ন্যাশনালিজম, ন্যাশনালিজম। তারপর হচ্ছে সেকুলারিজম, সেকুলারিজম। তো এই হচ্ছে চারটা: গণতন্ত্র, সমাজতন্ত্র, তারপরে কি জাতীয়তা, এরপরে হচ্ছে ধর্মনিরপেক্ষতা। এই চারটা কার্ডিনাল প্রিন্সিপাল তোমার এটা দ্বারা রিপ্রেজেন্ট করা হয়, চারটা স্টার দ্বারা। এবং এগুলো সংবিধানের মূলনীতি। তারপর চলে আসো দি ন্যাশনাল অ্যানথেম অফ বাংলাদেশ। এখানে টোটাল লাইন হচ্ছে 10টি, কিন্তু মিউজিক্যাল ইনস্ট্রুমেন্টের সাথে তোমার লাইন থাকে হচ্ছে 4 লাইন। ওকে। আর আমাদের যে জাতীয় সঙ্গীত আছে সেটার লাস্ট লাইনটা কি? লাস্ট লাইনটা হচ্ছে ওমা আমি নয়ন জলে ভাসি। তোমরা জাতীয় সঙ্গীতটা একটু মাঝে মধ্যে দেখো, হয়তো অনেকে ভুলে গেছো, আমিও ভুলে গেছি, বাট দেখতে হবে আবারও। আগে তো আমরা হাই স্কুলে বা কলেজে যখন ছিলাম তখন তো মাঝে মধ্যে, যখন ওই যে সকালবেলা পিটি করতো না তখন। ভাই আমি ডেইলি শুনি। তুমি কিভাবে শোনো?
ও, এই যে আমি কিন্ডার গার্ডেনে। তো কিন্ডারগার্টেনে পড়াও, হ্যাঁ, ওখানে তো বাচ্চাদের এটা বলতে হয়। তারপর দেখো রাইটার, রবীন্দ্রনাথ টগর বা ঠাকুর, যাই বলো, রঠা। আর এটার ইংলিশ অনুবাদক, ট্রান্সলেটর হচ্ছে সৈয়দ আলী আহসান। অ্যান্ড দ্য ব্যাকগ্রাউন্ড অফ দিস ন্যাশনাল সং ইজ দি পার্টিশন অফ বেঙ্গল, অর্থাৎ যখন বঙ্গভঙ্গ হয় 1905 সালে, এই বঙ্গভঙ্গ যখন হয় সেইটার প্রেক্ষিতে তিনি এই গানটা লিখেন। এটা মনে রাখবা, ভেরি ভেরি ইম্পর্টেন্ট। আওয়ার ন্যাশনাল অ্যান্থেম ওয়াজ ফার্স্ট পাবলিশড ইন বঙ্গদর্শন পেপার। এই বঙ্গদর্শন পত্রিকা যেটা, এটা সম্পাদক কে ছিলেন বলো তো? বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়। রাইট, বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়। বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়। আচ্ছা, তারপর চলে আসো দি ব্যাটেল অ্যান্থেম, উইচ ইজ চল চল চল, উদ্যোগ গগনে বাজে মাদল। তো এইটা তোমার কোন কাব্যর ভিতর থেকে নেওয়া হয়েছে? সেটা হচ্ছে সন্ধ্যা নামক কাব্য, সন্ধ্যা। এবং এটার কম্পোজার কে? দ্যাট ইজ কাজী নজরুল ইসলাম। অ্যান্ড এটা প্রথম প্রকাশিত হয় বাংলাদেশ পত্রিকায়, মেবি বাংলাদেশ, ও সরি, এটা প্রথম প্রকাশিত হয় তোমার ইসে 1335 বঙ্গাব্দে, মানে বাংলাতে 1335 বঙ্গাব্দে। আর হাউ মেনি লাইন্স আর সেট উইথ মিউজিক্যাল ইনস্ট্রুমেন্ট? তো এখানে মিউজিক্যাল ইনস্ট্রুমেন্টের সাথে হচ্ছে প্রথম 21 লাইন। ওটাতে যেমন প্রথম 4 লাইন, আর এটাতে হচ্ছে 21 লাইন। আর এটার তো বললামই যে কাজী নজরুল ইসলামের। এবং কোন পত্রিকায় প্রকাশিত হয়? সেটা হচ্ছে শিখা পত্রিকা, শিখা পত্রিকা। আর এটা প্রথম যে যে নামে বা যে শিরোনামে পত্রিকায় প্রকাশিত হয় সেটার নামটা ছিল কি? নতুনের গান। নতুনের। এই কয়েকটা ইনফরমেশন এখান থেকে মনে রাখবা। এরপরে আমাদের যে জাতীয় কবি কাজী নজরুল ইসলাম, কাজী নজরুল ইসলাম। তো কাজী নজরুল ইসলাম সম্পর্কে আমরা অনেক ডিটেলস পড়বো, বাট এখন আপাতত তার জন্ম হচ্ছে তোমার মনে রাখবা 1899 সালের 24শে মে, মৃত্যু হচ্ছে 1976 সালের 29 অগাস্ট। এবং এখান থেকে ইম্পর্টেন্ট ইনফরমেশন হচ্ছে এটা, যে তাকে কবে ন্যাশনাল পোয়েটের স্ট্যাটাসটা দেওয়া হয় এবং তাকে কবে তোমার নাগরিকত্ব দেওয়া হয়। তো তাকে মনে রাখবা যে জাতীয় কবির মর্যাদা দেওয়া হয় 1972 সালে, আর নাগরিকত্ব দেওয়া হয় 1976 সালে। তাহলে নাগরিকত্ব পরে দেওয়া হয় 76-এ এবং জাতীয় কবির মর্যাদা দেওয়া হয় আগে 72-এ, মনে থেকে যেন, ভেরি ভেরি ইম্পর্টেন্ট। তারপর চলে আসো যে এফেক্টেড উইথ এ ডিজিজ এট দ্য এজ অফ 43, এবং সে 43 বছর বয়সে একটা রোগে আক্রান্ত হয় এবং এই রোগের কারণে তিনি মৃত্যুবরণ করেন। তারপর আসো তোমার যে দি ন্যাশনাল মিউজিয়াম, এটা কোথায় অবস্থিত? ঢাকাতে অবস্থিত। এবং এটার আর্কিটেক্ট কে? সেটা হচ্ছে মোস্তফা কামাল। এটা আমরা মনে রাখবো এতটুকু just। তারপর ন্যাশনাল মনুমেন্ট, এটা হচ্ছে স্মৃতিসৌধ, যেটা সেটা হচ্ছে সাভারের নবীনগরে অবস্থিত, ভেরি ভেরি ইম্পর্টেন্ট। এটার আরেকটা নামও আছে যে সম্মিলিত প্রয়াস। তো এটা প্রতিষ্ঠা করা হয় কবে এবং আর্কিটেক্টকে? আর্কিটেক্টটা ইম্পর্টেন্ট, দ্যাট ইজ সৈয়দ মইনুল হোসাইন। এটার হাইট হচ্ছে 150 ফুট বা 46.5 মিটার, এটা মনে রাখবা। তারপর চলে আসো যে বাংলাদেশের যে জাতীয় সংসদ, এটা অবস্থিত হচ্ছে শেরেবাংলা নগর, অর্থাৎ ওই যে ফার্ম গেটে যাওয়ার আগে যেই রোডটা, ওইটা তোমার দিকে কি আছে, দিকে খামার বাড়ি আছে, তারপর তার আগে এরকম ওই ওই রোডটাতে তোমরা যারা দেখছো তারা তো দেখছো, ঢাকাতে যারা থাকো তারা তো অবশ্যই জানো। তারপর আর্কিটেক্ট হচ্ছে লুইস আই ক্যান, উচ্চারণটা একটু লুই আই ক্যান বলে, লুইস আই ক্যান বলে, যে যাই বলো। এরিয়া হচ্ছে 215 একর, এবং এটার যে সিম্বল দ্যাট ইজ ওয়াটার লিলি বা শাপলা। টোটাল সিট আছে 350টা, যে বললাম যারা এমপি আসেন, অর্থাৎ 50টা উইমেন রিজার্ভ সিট। ভাই লিলি মানে কি? শুধু হ্যাঁ, লিলি? পদ্ম হ্যাঁ, নাকি? কি? লিলি মানে কি? ওয়াটার লিলি তো শাপলা। ওইটার নামই এটা, শাপলার ইংরেজি নামই ওয়াটার লিলি, ঠিক আছে। আমি বলতেছি লিলিও তো এভাবে, যে ওয়াটার লিলি একটা, লিলি একটা, এরকম না ফুলের নাম? লিলি বললে লিলি আলাদা, আর শাপলা বললে ওয়াটার লিলি, ঠিক আছে, কনফিউজ হওয়ার কিছু নাই। এরপর চলে আসে যে টেনিউর। তো সংসদের মেয়াদ কত থাকে? 5 বছর থাকে। যেমন এই যে গভর্নমেন্ট ফর্ম করছে, এটা 5 বছর থাকবে, আগামীতে আবার নতুন নির্বাচন হবে, জেনারেল ইলেকশন।
তো দেখো পার্লামেন্টের নাম হাউস অফ দ্য নেশন। এখানে তোমার যে অ্যাসেম্বলি হয় সেটার ইনভাইটেশন কে করেন? প্রেসিডেন্ট করেন। তারপরে সবচেয়ে ছোট পার্লামেন্টের ডিউরেশন হচ্ছে ষষ্ঠ পার্লামেন্ট, যেটা মাত্র 12 দিন তার স্থায়ী ছিল, এরপরে আর থাকতে পারেনি। এরপরে ইন্টারভাল টাইম ফর অ্যাসেম্বলি, ওয়ান অ্যাসেম্বলি টু অ্যানাদার, একটা অ্যাসেম্বলি থেকে আরেকটা অ্যাসেম্বলির ইন্টারভাল টাইম হচ্ছে 60 দিন। তারপরে প্রেজেন্ট গভর্নমেন্ট সিস্টেম, সেটা হচ্ছে পার্লামেন্টারি ডেমোক্রেসি। ক্রিসেন্ট লেক এই তোমার জাতীয় সংসদে এখানে লেক, এটার নাম হচ্ছে ক্রিসেন্ট লেক। কাস্টিং ভোট হচ্ছে স্পিকারের ভোটটা। ফ্লোর ক্রসিং হচ্ছে যখন কোন একজন এমপি তার দলের বাইরে গিয়ে অন্য দলের বা ইয়ে তোমার ওই যে বিপরীত দল, যেটা বিরোধী দলের হয়ে ভোট দেন, তখন সেটাকে বলে ফ্লোর ক্রসিং। ফ্লোর ক্রসিং করলে কিন্তু তার ইয়ে বাদ দিতে পারবে সরকার চাইলে, তাকে এমপি হিসেবে বাদ দিয়ে দিবে। তারপর দি লজ ডিক্লেয়ার্ড বাই দি প্রেসিডেন্ট, দ্যাট ইজ ইনডেমনিটি। অ্যান্ড হুইপ হচ্ছে টু মেনটেন দ্য পিচ, মানে হুইপ জিজ্ঞেস করতে পারে অনেকেই যে সংসদে যে হুইপ হুইপ বলে, তো এই হুইপের কাজ কি? সংসদের শান্তি প্রতিষ্ঠা করা আর কি, কোনো ঝামেলা টামেলা যাতে না হয়, সবাইকে টাইম অ্যালোকেট করে দেয়, কার কত মিনিট। ভাই এর আগের সেন্টেন্সটা বুঝি নাই। হ্যাঁ, এই যে দ্য লজ ডিক্লেয়ার্ড বাই দ্য প্রেসিডেন্ট, এটা কি বললেন? মানে রাষ্ট্রপতির যে আইন সেটাকে বলা হয় কি? ইনডেমনিটি। ইনডেমনিটি অর্ধাদেশ শুনো নাই? রাষ্ট্রপতির যে আইন, যেটা রাষ্ট্রপতি জি ডিক্লেয়ার ভাই। করে আইনগুলা, ওইটা। এমনিতে নর্মালি আইন পাস হয় কোথায়? সংসদে, যারা এমপিরা মিলে সাইন করে বিভিন্ন ধরনের আইন প্রণয়ন করেন। কিন্তু এমনিতে যেটা রাষ্ট্রপতির ডিক্লেয়ার করা আইন সেটাকে বলা হয় ইনডেমনিটি, অর্ধাদেশ। ওকে। তারপর চলে আসো যে রেগুলার মিটিং অফ দ্য মিনিস্টার হেল্ড এভরি মানডে ইন উইক, নট দ্যাট ইম্পর্টেন্ট। তারপর চলে আসো যে ন্যাশনাল ম্যাটার্স এন্ড ম্যাটেরিয়ালস অফ বাংলাদেশ। তো এখানে আরো আছে ওই একই টপিকের, যেমন ন্যাশনাল সিম্বল অফ বাংলাদেশ ইজ ওয়াটার লিলি। তারপর ন্যাশনাল পার্ক হচ্ছে সৌরদী উদ্যান। চিলড্রেন পার্ক হচ্ছে শাহবাগে অবস্থিত। মস্ক হচ্ছে বাইতুল মোকাররম মস্ক, পয়েট নজরুল ইসলাম, কাজী নজরুল ইসলাম। হাডুডুর জাতীয় খেলা। জাতীয় ঈদগাহ হচ্ছে ঈদগাহ ফিল্ড নিয়ার হাইকোর্ট। তারপর ন্যাশনাল মেমোরিয়াল হচ্ছে সাভারের, ওকে, নবীনগর অবস্থিত। অ্যান্ড লার্জেস্টের মধ্যে যদি আসো, এখানে আছে পেপার মিল, কর্ণফুলী পেপার মিল। আয়রন অ্যান্ড স্টিল ফ্যাক্টরিজ হচ্ছে চট্টগ্রাম স্টিল মিল। মিউজিয়াম ঢাকা ন্যাশনাল মিউজিয়াম। জু হচ্ছে মিরপুর জু। আই হসপিটাল হচ্ছে চট্টগ্রাম আই হসপিটাল, এগুলো সবচেয়ে বড় আর কি। জুট মিল হচ্ছে আলহাজ জুট মিল। তারপরে তোমার স্টেডিয়াম হচ্ছে বঙ্গবন্ধু ন্যাশনাল স্টেডিয়াম, এটা যদিও নাম এখন মেবি চেঞ্জ হয়েছে। ব্যাংক হচ্ছে সোনালী ব্যাংক, সবচেয়ে বড় ব্যাংক রাষ্ট্রায়ত্ত ব্যাংকের মধ্যে। সিনেমা হল হচ্ছে মনিহার, যশোরে অবস্থিত। কন্টেইনার শিপ হচ্ছে এমবি বাংলার দূত। সিটি হচ্ছে ঢাকা, সবচেয়ে বড়। তারপর ড্যাম, ড্যাম হচ্ছে ওই যে বাঁধ ওরকম টাইপের, কাপ্তাই ড্যাম। বিল হচ্ছে চলন বিল। লাইন পোর্ট হচ্ছে বেনাপোল, যশোর অবস্থিত। তো বলো তো চলন বিল কোন কোন জেলার সাথে কানেক্টেড? কয়টা জেলা? নাটোর, সিরাজগঞ্জ। রাইট, তিনটা, খুলনা, নাটোর এন্ড সিরাজগঞ্জ। ওকে। চলন বিলের ভিতর দিয়ে একটা নদী গেছে, নদীটার নাম কি? আপ- আত্রাই নদী। তারপরে চলে আসো যে সিপোর্ট, চট্টগ্রাম সিপোর্ট। ওয়াটার ইরিগেশন প্রজেক্ট তিস্তা প্রজেক্ট। পাওয়ার প্ল্যান্ট হচ্ছে পায়রা পাওয়ার প্ল্যান্ট। পায়রা পাওয়ার প্ল্যান্ট তার মানে কোথায় অবস্থিত? পটুয়া খালী। পটুয়াখালী। তারপর চলে আসো হাইড্রো ইলেকট্রিক পাওয়ার প্ল্যান্ট, কাপ্তাই হাইড্রো ইলেকট্রিক স্টেশন। থার্মাল পাওয়ার প্ল্যান্ট, তাও পায়রা, এটা পটুয়াখালীতে। এরপরে গ্যাস ফিল্ড হচ্ছে তিতাস, ব্রাহ্মণবাড়িয়াতে অবস্থিত, এটা মনে রাখবা। তারপরে হোটেল হচ্ছে হোটেল সোনারগাঁও। তারপরে শপিং মল হচ্ছে যমুনা ফিউচার পার্ক। এনজিও হচ্ছে ব্র্যাক। ব্র্যাক হচ্ছে নট অনলি জাস্ট বাংলাদেশের, পুরো পৃথিবীর সবচেয়ে বড় এনজিও। এনজিওর ফুল ফর্ম কি বলতো? নন, নন গভর্নমেন্ট নন হ্যাঁ, নন গভর্নমেন্ট গভর্নমেন্ট অর্গানাইজেশন। অর্গানাইজেশন। তারপর চলে আসো যে ফার্স্ট ইন বাংলাদেশ। তো এই পার্টটা আমরা স্কিপ করবো, কারণ এটা হচ্ছে মুজিবনগর সরকারের, এখন আর এটা থেকে আসবে না। এখান থেকে দেখো যে প্রথম ফিমেল পাইলট, এটা কে ছিলেন সর্বপ্রথম ফিমেল পাইলট? ডক্টর কানিজ কানিজ ফাতেমা ফাতেমা রোকসানা। রোকসানা। তারপর প্রথম আর্মিদের প্রধান ছিলেন হচ্ছে এম এজ ওসমানী। এয়ারফোর্সের প্রধান ছিল হচ্ছে কে খন্দকার। সিটি মেয়র ছিল আইভি। সিটি মেয়র পুরুষের মধ্যে ছিল আবুল হাসনাত। তারপরে ইলিটারেসি ফ্রি ডিস্ট্রিক্ট হচ্ছে প্রথম মাগুরা, ইম্পর্টেন্ট। তারপরে এভারেস্ট সামিটার হচ্ছে মুসা ইব্রাহিম। ফিমেল এভারেস্ট সামিটার হচ্ছে নিশাত মজুমদার। ইলেকশন কমিশনার হচ্ছে ইদ্রিস, জাস্টিস এমডি ইদ্রিস। নেভি অফিসার হচ্ছে বিএনএস পদ্মা। অ্যাক্ট্রেস হচ্ছে বনানী চৌধুরী।
এটা মনে রাখবা। তারপরে ফ্ল্যাগ রাইজ করা হয় 2রা মার্চ, রাইজ করেন কে? এস এম আব্দুর রউফ। তারপরে কয়েন, সর্বপ্রথম মুদ্রা মুদ্রা ইন্ট্রোডিউস করা হয় 4ই মার্চ, এই জন্য এটা হচ্ছে আবার মুদ্রা দিবস। ঠিক আছে। তারপরে গ্র্যান্ড মাস্টার হচ্ছে নেওয়াজ মোর্শেদ, ওই যে চেস খেলার সাথে, দাবা খেলার সাথে রিলেটেড। মিউজিয়াম হচ্ছে তোমার বরেন্দ্র মিউজিয়াম, 1910 সালে প্রতিষ্ঠা হয় রাজশাহীতে। গ্রাউন্ড স্টেশন হচ্ছে বেতবুনিয়া, রাঙামাটিতে অবস্থিত। ইপিজেড হচ্ছে সর্বপ্রথম চিটাগং। তারপরে গ্যাস ফিল্ড হচ্ছে হরিপুর, অয়েল ফিল্ড হরিফুল। ইনভিফি ডিস্ট্রিক্ট হচ্ছে যশোর। ওয়ান ইসলাম ওয়ান ডিস্ট্রিক্ট, দ্যাট ইজ ভোলা। ফিমেল ফরেন মিনিস্টার, এটা এখন আসবে না, স্কিপ। প্রথম ইকো পার্ক হচ্ছে সীতাকুণ্ড। সীতাকুণ্ডতে যে একটা পাহাড় আছে সেটাকে কি বলা হয় বলো তো, কি পাহাড়? চন্দ্রনাথ পাহাড়। চন্দ্রনাথ পাহাড়। ঠিক আছে, তো যদি আসে চন্দ্রনাথ পাহাড় কোথায় অবস্থিত? সীতাকুণ্ডে অবস্থিত। এবং এইটার অপোজিটে একটা সি বিচ আছে, সেই সি বিচটার নাম কি সীতাকুণ্ডতে? গুলিয়াখালী সি বিচ, গুলিয়াখালী সৈকত লিখে দিচ্ছি। আচ্ছা, তারপর চলে আসো যে মডেল থানা ইজ ভালুকা। ফার্স্ট মেট্রো রেল হচ্ছে ঢাকা মেট্রো রেল। ফার্স্ট টানেল হচ্ছে বঙ্গবন্ধু টানেল, এটাকে বর্তমান নাম হচ্ছে কর্ণফুলী টানেল। তারপরে ফার্স্ট ইন বাংলাদেশের মধ্যে আরো আছে, যেমন ন্যাশনাল ইলেকশন হয় 1973 সালে 7ই মার্চ। প্রথম আদমশুমারি বা সেন্সাস হয় হচ্ছে 1974 সালে। ঢাকা সর্বপ্রথম রাজধানী হয় 1610 সালে। বলো তো কে করেন? ইসলাম কথা খান। কি নাম দেন? জাহাঙ্গীরনগর। জানি না। ঠিক আছে। আচ্ছা, তারপর চলে আসো যে এডুকেশন কমিশন চেয়ারম্যান সর্বপ্রথম হচ্ছে ডক্টর কুদরতে খুদা। প্রথম নিউক্লিয়ার পাওয়ার প্ল্যান্ট হচ্ছে রূপপুর পাওয়ার প্ল্যান্ট। কোথায় অবস্থিত? পাবনাতে অবস্থিত। পাবনার কোন ইউনিয়নে অবস্থিত? ঈশ্বরদী। কোন উপজেলা অবস্থিত? ঈশ্বরদীতে অবস্থিত। কোন ইউনিয়নে অবস্থিত? রূপপুর ইউনিয়নে অবস্থিত। এগুলো মনে রাখবা। এবং এটা তত্ত্বাবধান করছেন কারা? রাশিয়ার রোসাটম কোম্পানি। তারপরে ফার্স্ট ইউনিভার্সিটি টু ইন্ট্রোডিউসড প্যাটার্নাল লেক, দ্যাট ইজ রবীন্দ্র ইউনিভার্সিটি। অ্যান্ড ফার্স্ট এলিফ্যান্ট ওভারপাস হচ্ছে চট্টগ্রামের লোহাগাড়া। তারপর আসো যে আরো আছে, প্রথম গভর্নর বাংলাদেশ ব্যাংকের, দ্যাট ইজ এন এম হামিদুল্লাহ। বর্তমান ব্যাংকের গভর্নরকে? ওই যে বিজনেসম্যান একজন আছে, তো ওনাকে আমি পড়াবো না, ওনার নাম জানার দরকার নেই। তারপর চলে আসো যে অ্যাটর্নি জেনারেল, দ্যাট ইজ এম এইচ খন্দকার। তারপর রিকগনাইজিং কান্ট্রি হচ্ছে ভুটান। অ্যান্ড বাংলা মুভি হচ্ছে মুখোশ। পার্টিসিপেশন ইন অলিম্পিক হচ্ছে কি? 1984 সালে লস অ্যাঞ্জেলসের 23তম আসরে বাংলাদেশ সর্বপ্রথম অংশগ্রহণ করেন। কমনওয়েলথ গেমসে অংশগ্রহণ করেন 1978 সালে। প্রথম ওয়ার্ল্ড কাপ ক্রিকেটে অংশগ্রহণ করেন 99 সালে, 7ম ওয়ার্ল্ড কাপে। এবং এইটা ইম্পর্টেন্ট, এই দুইটা ইনফরমেশন, দ্যাট ইজ বাংলাদেশ কখন ওডিআই স্ট্যাটাসটা লাভ করে এবং কখন টেস্ট স্ট্যাটাসটা লাভ করে। মনে রাখবা, ওডিআই লাভ করে আগে 1997 সালে, আর টেস্ট স্ট্যাটাস লাভ করে পরে 2000 সালে। ঠিক আছে, ভেরি ভেরি ভাইয়া ইম্পর্টেন্ট। ওডিআই কি? হ্যাঁ, ওডিআই কি? ওডিআই কি? ওডিআই মানে হচ্ছে ওয়ান ডে ইনিংস, 50 ওভারের খেলা। টেস্ট স্ট্যাটাস মানে হচ্ছে টেস্ট খেলা, যেটা 5 দিন ধরে হয়, কোনো ওভারের নাই, আনলিমিটেড বল। বুঝছো? তারপর চলে আসো যে গ্রেটেস্ট ইন বাংলাদেশ, দ্যাট ইজ পয়েট বললে কাজী নজরুল ইসলাম, আর্টিস্ট বললে জয়নুল আবেদিন, পোয়েটিস বললে সুফিয়া কামাল, লিঙ্গুইস্ট বললে ডিএমএস ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহ, উড আর্টিস্ট বললে অলোক রয়, কার্টুনিস্ট রফিকুন নবী, সিনেমাটোগ্রাফার জহির রায়হান, স্কাল্পটর বললে হচ্ছে ফজলুর রহমান খান। আরো আছে মডার্ন পয়েট বললে জীবনানন্দ দাশ, সুইমার হচ্ছে ব্রজেন দাস। হাইয়েস্ট মাউন্টিং হচ্ছে কি? তাজিংডং বা বিজয়। হাইয়েস্ট হিল হচ্ছে গারো, গারো পাহাড়। হাইয়েস্ট বিল্ডিং হচ্ছে বিবি। হাইয়েস্ট ট্রি হচ্ছে বইলাম, এটা ইম্পর্টেন্ট। তারপরে লংগেস্ট রিভার হচ্ছে পদ্মা, এটা ইম্পর্টেন্ট। লংগেস্ট লার্জেস্ট আয়ারল্যান্ড হচ্ছে কি? ভোলা। আচ্ছা, তারপর চলে আসো যে আয়ারল্যান্ডের মধ্যে আয়ারল্যান্ডের প্রথমে ডেফিনেশনটা কি, সেটা হচ্ছে পিচ অফ ল্যান্ড সারাউন্ডেড বাই ওয়াটার। অর্থাৎ ধরো এটা একটা ল্যান্ড, হ্যাঁ, এটা চারপাশে, ধরো এটা একটা ল্যান্ড, এটা চারপাশে কি থাকবে? পানি থাকবে। তখন এটাকে কি বলা হবে? আয়ারল্যান্ড বলা হবে। তারপর চলে আসো যে, ভাইয়া ভোলা কি এরকম? হ্যাঁ, ভোলা জেলাটাও কি এরকম, মানে চারপাশে পানি? আসো ভোলাতে ঘুরে যাও, তাহলে বুঝতে পারবা। চারপাশেই পানি, তুমি ভোলাতে যেখান দিয়ে যেতে চাও না কেন, তোমাকে নদী ক্রস করতে হবে। ঠিক আছে, উত্তর দক্ষিণ পূর্ব পশ্চিম চারদিকেই পানি। তারপর চলে আসো যে লার্জেস্ট ডেল্টা আইল্যান্ড ফরেস্ট, দ্যাট ইজ সুন্দরবন। আর ম্যাপেই তো একটু আগে দেখলা, তাই না? ওই এই যে ম্যাপে,
ম্যাপ ম্যাপ ম্যাপ, হোয়ার ইজ দ্য ম্যাপ? এই যে ভোলার চারপাশে দেখছো পানি। জি ভাইয়া। ভাইয়া আমি ছিলাম না, কারেন্ট ছিল না তো। ছিল না তো কি হয়েছে, এটা জানবা না? এটা তো আগে থেকেই জানা উচিত ছিল, এমনিতেই জানা উচিত ছিল। তারপর চলে আসো, লার্জেস্ট আইল্যান্ড বললে ভোলাই হবে। অ্যানাদার নেম অফ ভোলা ডিস্ট্রিক্ট, মানে ভোলার পূর্ব নাম ছিল শাহবাজপুর। ঠিক আছে, শাহবাজপুর। তারপর চলে আসো যে নিঝুম দ্বীপ, নিঝুম আইল্যান্ড, এটা হচ্ছে নোয়াখালীতে অবস্থিত, ভেরি ভেরি ইম্পর্টেন্ট। তারপরে কালেকশন অফ আনকাউন্টেবল আইল্যান্ড, সেটা হচ্ছে সুন্দরবনে অবস্থিত, অগণিত সংখ্যক আইল্যান্ড আছে। আইল্যান্ড হ্যাজ এ লাইট হাউস, কোথায়? কুতুবদিয়াতে বাতিঘর আছে। তারপরে অনলি হিলি আইল্যান্ড, সেটা হচ্ছে মহেশখালী, পাহাড়ি দ্বীপ, মহেশখালী। তারপরে অনলি সি ব্রেইন কোরাল আইল্যান্ড, সেটা হচ্ছে সেন্ট মার্টিন, সামুদ্রিক কোরাল আইল্যান্ড বলা হয় এটাকে আর কি। আর যে বাতিঘর আছে বলতে কি বোঝানো হয়? মানে এখানে লাইট হাউস আছে, বাতিঘর আছে। আগে যখন শিপ আসতো তোমার বিভিন্ন দেশ থেকে, তারা ওই লাইট দেখে বুঝতো যে এখানে আছে বা এই দিক দিয়ে যাতায়াত করতে হবে, এটা দেখে। বুঝছো? তারপর চলে আসো যে অ্যানাদার নেম অফ সেন্ট মার্টিন, দ্যাট ইজ নারিকেল জিঞ্জিরা। এটা পরীক্ষা আসে, সেন্ট মার্টিনে কিন্তু অনেক নারিকেল হয়, বাট নারিকেলের অনেক দাম আছে, ভালোই দাম নেয়। ভাইয়া স্থানীয় নাম কি এটা? কি? স্থানীয় নাম ওই কি নারিকেল জুঞ্জিরা? হ্যাঁ ওইটাই তো অ্যানাদার নেম, স্থানীয় নামটাই এটা। এখানে নারিকেল গাছ বেশি, তাই সেখান থেকে নারিকেল জিঞ্জিরা। তারপর এলিফ্যান্ট পয়েন্ট, সেটা কোথায় অবস্থিত? কক্সবাজারে অবস্থিত। শুভলং ঝর্ণা কোথায় অবস্থিত? রাঙামাটিতে অবস্থিত। ঠিক আছে। তারপরে অ্যানাদার নেম অফ পূর্বাশা, পূর্বাশা দ্বীপটার অপর নাম হচ্ছে সাউথ তালপট্টি, এবং এটা আরেকটা নাম হচ্ছে তোমার নিউমুর। কি বললাম? নিউমুর। তার মানে তিনটা নাম, নিউমুর, সাউথ তালপট্টি, আর একটা হচ্ছে পূর্বাশা। তো এটা নিয়ে বাংলাদেশ এবং ভারতের মধ্যে কনফ্লিক্ট ছিল, বা তোমার এই যে ভারত বলতেছিল তাদের, আমরা বলতেছিলাম আমাদের, কিন্তু এখন এটা পানির নিচে তলায় গেছে, তো এখন আর কোনো ডিবেট নাই। তারপর চলে আসলে সাউথ তালপট্টি সিচুয়েটেড অন হারিয়াভাঙ্গা ইস্টুয়ারি, মানে হারিয়াভাঙ্গা নদীর তীরে অবস্থিত। তাহলে কোথায়? সাতক্ষীরার দিকে। কোথায়? সাতক্ষীরা, সাতক্ষীরা। তারপর চলে আসো যে চন্দ্রদ্বীপ, চন্দ্রদ্বীপ হচ্ছে বরিশালের পূর্ব নাম, এবং এটা পরীক্ষায় প্রচুর আসে। তারপর চর পুকরি মুকরি কোথায় অবস্থিত? চর ফেশন, চর নিউটন, চর জব্বার, এগুলো সব ভোলাতে অবস্থিত। আচ্ছা, তারপর চলে আসো যে ভাসান চর, এটা কোথায় অবস্থিত? হাতিয়া অবস্থিত। দুবলার চর সুন্দরবনে অবস্থিত। ময়ূরের চর ফেনীতে অবস্থিত। নির্মল চর রাজশাহীতে অবস্থিত। পাটনি চর সুন্দরবনে অবস্থিত। আলেকজান্ডার চর, এটা হচ্ছে রাঙামাটি লক্ষ্মীপুরে অবস্থিত। রামগতি লক্ষ্মীপুরে অবস্থিত, সরি। সো এই হচ্ছে গিয়ে বাংলাদেশের আইল্যান্ড। ওকে, এখানে লিস্ট করে দেওয়া আছে টেবিল করে, এই টেবিলটা পড়বা সবাই, ভেরি ভেরি ইম্পর্টেন্ট। যেমন কক্সবাজার ডিস্ট্রিক্টে আছে তোমার সেন্ট মার্টিন, এটা নাফ নদীর তীরে অবস্থিত। সি কোরাল আইল্যান্ড, 8 স্কয়ার কিলোমিটার। লোকাল নেম হচ্ছে নারিকেল জিঞ্জিরা। আবার ছেড়াদ্বীপ, তাও কক্সবাজার অবস্থিত, এটা হচ্ছে সবচেয়ে সাউদার্ন মোস্ট আইল্যান্ড, সবচেয়ে দক্ষিণের। হ্যাঁ, কুতুবদিয়া, এটা হচ্ছে কক্সবাজার অবস্থিত, এখানে লাইট হাউস আছে। মহেশখালী, এটাও কক্সবাজার, তার মানে এখানে মাউন্টেন এবং আদিনাথ মন্দির আছে। তারপরে দেখো সোনাদিয়া, এটা হচ্ছে পটুয়াখালীতে অবস্থিত, ডিপ সি পোর্ট এখানে। তারপর এটাকে বলা হয় আইল্যান্ড অফ মিরাকল, ফিশিং ও মাইগ্রেটরি বার্ডের জন্য এটা বিখ্যাত। সো এই যে এখানে দেখো, এটা লিস্টটা মনে রাখবা। আরো আছে নিঝুম দ্বীপ, নোয়াখালীতে অবস্থিত। কি শাওন দ্বীপ, এটা কি? চট্টগ্রাম। সন্দ্বীপ, সন্দ্বীপ, ঠিক আছে, এটা হচ্ছে সন্দ্বীপ, চট্টগ্রাম অবস্থিত। ঠিক আছে, শিপ বিল্ডিং এর জন্য এটা বিখ্যাত। পরীক্ষা আসে কিন্তু এগুলো এমসিকিউ, এই আইল্যান্ড থেকে একটা এমসিকিউ থাকবেই, মাস্ট, এগুলা যেটাই আসুক। তারপর বোলাতে তো বোলা নিজে আইল্যান্ড, এটা মেঘনা নদীর তীরে অবস্থিত, একমাত্র দ্বীপ জেলা, আইল্যান্ড ডিস্ট্রিক্ট, লার্জেস্ট আইল্যান্ড, পূর্ব নাম শাহবাজপুর, কুইন আইল্যান্ড বলা হয়। তারপরে মনপুরা, এটা বলা বলা অবস্থিত, পর্তুগিজরা এখানে একসময় বসবাস করতো। সাউথ তালপট্টি, এটা সাতক্ষীরায় হারিয়াভাঙ্গা নদীর তীরে। নিউমুর পূর্বাশা, এটা অপর নাম। বাংলাদেশ এবং ভারতের মধ্যে কনফ্লিক্ট ছিল, কিন্তু এখন ডিসেপিয়ার হয়ে গেছে, পানির নিচে তলায় গেছে। সো এই হচ্ছে আইল্যান্ড গুলো। এরপর চলে আসো সি বিচ। সি বিচের মধ্যে সর্বপ্রথম যেটা ইম্পর্টেন্ট, সেটা হচ্ছে কুয়াকাটা। কুয়াকাটা সি বিচের অপর নাম কি, বা পটুয়াখালীর অপর নাম কি? বলো। ডটার, ডটার অফ দ্য সি, সাগর কন্যা, তাই না? এটা পরীক্ষা প্রচুর আসে। তারপরে কক্সবাজার তো কক্সবাজার, এই টেকনাফ কক্সবাজার, ইনানি কক্সবাজার, পতেঙ্গা চট্টগ্রামে, পার্কি আনোয়ারাতে, গুলিয়াখালী সীতাকুণ্ডতে। এই লোকেশন গুলো মনে রাখবা। এখানে দেখো পতেঙ্গার ছবি দেওয়া আছে, গুলিয়াখালীর ছবি দেওয়া আছে, কক্সবাজারের ছবি দেওয়া আছে, ইনানির দেওয়া আছে, পার্কি দেওয়া আছে। তারপরে সেন্ট মার্টিনের হচ্ছে এটা। তারপরে টেকনাফ, নিঝুম দ্বীপ,
কুয়াকাটা, সবগুলো দেওয়া আছে। চলে আসো নেক্সট টপিক, হাওর। বাংলাদেশের যে হাওর অঞ্চলগুলা, তো হাওরের মধ্যে হাকালুকি হাওর হচ্ছে লার্জেস্ট হাওর ইন বাংলাদেশ। এটা কোথায় অবস্থিত? মৌলভীবাজারে অবস্থিত। এরকম আরো কিছু হাওর আছে, বুরবুক হাওর, হিল হাওর, নিকলি হাওর, নিকলিটা মনে রাখবা, টাঙ্গুয়ার হাওর, এটা ইম্পর্টেন্ট, এটা সুনামগঞ্জে অবস্থিত। তো এর মধ্যে দেখো বাংলাদেশের রামসার সাইট ঘোষণা করা হয়েছে দুইটা জিনিসকে, একটা হচ্ছে সুন্দরবনকে আর একটা হচ্ছে টাঙ্গুয়ার হাওরকে। তার মানে বাংলাদেশে এখন পর্যন্ত ঘোষিত বা রেকগনাইজড রামসার সাইট হচ্ছে দুইটা, বাট আরেকটা হচ্ছে প্রস্তাবিত, সেটা কোনটা? এটা হচ্ছে হাকালুকি হাওর, প্রস্তাবিত একটা, প্রস্তাবিত, সেটা কি? হাকালুকি। হ্যাঁ, এই যে রামসার সাইট কেন বলা হয়েছে? সুন্দর তাই নাকি? না, রামসার হচ্ছে ইরানের একটা জায়গা যেখানে একটা কনভেনশন হয় যেগুলাকে রক্ষা করতে হবে। ওই কনভেনশনটা ইরানের রামসার নামক স্থানে হওয়ার কারণে এটাকে বলা হয় রামসার সাইট। বুঝছো? আচ্ছা, তারপর চলে আসো নেক্সট টপিক, বিল। বাংলাদেশের সবচেয়ে বড় বিল হচ্ছে চলন বিল। তিনটা জেলার সাথে কানেক্টেড, নাটোর, সিরাজগঞ্জ এন্ড পাবনা, তিনটা। বলো তো সুন্দরবন কটার সাথে কানেক্টেড? কয়টা জেলা? 5টা। 5টা জেলা। ঠিক আছে। তো এটার মধ্যে বিল, চলন বিলের ভিতরে একটা নদী আছে, আত্রাই নদী। এখানে বর্ডার বিল আছে, একটা বর্ডার বিল, সেটা হচ্ছে তামা বিল। তামা বিল কোথায় অবস্থিত? সিলেটে অবস্থিত। বিল ডাকাতি অবস্থিত খুলনার ডুমুরিয়াতে। ভবদহ বিল হচ্ছে যশোরে অবস্থিত। আরিয়াল বিল হচ্ছে মুন্সিগঞ্জে অবস্থিত। এই বিলগুলো মনে রাখবা, ভেরি ভেরি ইম্পর্টেন্ট। এখানে আবার কিছু হিলস এর কথা বলা আছে, গারো পাহাড় ময়মনসিংহে, চিম্বুক পাহাড় বান্দরবন, লালমাই, আলুটিলা, কুলাউড়া, চন্দ্রনাথ, হিমছড়ি, পাথারিয়া, নীলগিরি, এগুলো একটু পড়বা কোনটা কোথায় অবস্থিত। ঠিক আছে। কাপ্তাই, বগা লেক, ফয়েজ লেক, মাধবপুর লেক, প্রান্তিক লেক, তারপর হচ্ছে মহামায়া, এটা হচ্ছে লেক। ওকে। তারপর চলে আসো ভ্যালি। ভ্যালির মধ্যে হালদা ভ্যালি, ভেঙ্গি ভ্যালি, নাপিতখালী ভ্যালি, বালিশিরা ভ্যালি, এই চারটা পড়তে হবে, এখান থেকে একটা আসতে পারে। তারপর চলে আসো যে ফরেস্ট সেক্টর। মনে রাখবা একটা দেশের ভালো কন্ডিশন থাকার জন্য 25% বনভূমি থাকা জরুরি বা মিনিমাম রিকোয়ারমেন্ট। তো এটা পরীক্ষা আসে যে একটা দেশের ভালো কন্ডিশন থাকার জন্য কত পার্সেন্ট বনভূমি থাকবে? 25%। তো বাংলাদেশের তাহলে কত পার্সেন্ট আছে? বাংলাদেশ হচ্ছে দাবি করে যে তাদের 17%-এর অধিক আছে, বাট অ্যাকচুয়ালি বাংলাদেশের 10%-ও নাই। ওকে। তারপর চলে আসো যে হুইচ ইজ দি লার্জেস্ট ফরেস্ট এরিয়া অফ বাংলাদেশ? দি সুন্দরবন। হোয়াট ইজ দি নেম অফ ম্যানগ্রোভ ফরেস্ট? সুন্দরবন। সুন্দরবন কোথায় অবস্থিত? সাউদার্ন পার্টে অবস্থিত। তো যেটা জিজ্ঞেস করলাম যে সুন্দরবন যে 5টা জেলার সাথে কানেক্টেড, কি কি? সুন্দরবন 5টা জেলার সাথে কানেক্টেড, বলতে পারবা কোন কোন জেলা? হুম, 5 ডিস্ট্রিক্টস, কি কি? বাগেরহাট, পটুয়াখালী, বাগেরহাট, রাইট, সুন্দর। বাগেরহাট। পটুয়াখালী বলছো? খুলনা, পটুয়াখালী, পটুয়াখালী, সাতক্ষীরা, খুলনা, ঠিকই আছে। ঠিক আছে। আর কি? সাতক্ষীরা। 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 আরেকটা কি বলো তো? হুম, সুন্দরবন, আরেকটা কি? হ্যাঁ, বরগুনা। ঠিক আছে, এই 5টা জেলা। তো চলে আসো নেক্সট টপিক। এই যে সুন্দরবনের মধ্যে কিছু পয়েন্ট আছে, একটা হচ্ছে তোমার হিরন পয়েন্ট, একটা হচ্ছে কটকা, একটা হচ্ছে অ্যালকো আইল্যান্ড, এগুলাকে বলা হয় ফিয়ারলেসনেস ফরেস্ট। এই পয়েন্ট গুলাকে হিরন পয়েন্ট, কটকা। তো এই কটকাটা পরীক্ষা আসে, খুলনা ইউনিভার্সিটিতে এটা আসবে। কটকা কোথায় অবস্থিত? সুন্দরবনে অবস্থিত। হিরন পয়েন্ট কোথায় অবস্থিত? সুন্দরবনে অবস্থিত। এগুলো ইম্পর্টেন্ট, বিউপিতেও আসে। তারপর এলিফ্যান্ট পয়েন্ট, এই যে দেখো এলিফ্যান্ট পয়েন্ট, এটা কোথায় অবস্থিত? কক্সবাজারে। তার মানে কক্সবাজার উখিয়ারা উপজেলাতে এলিফ্যান্ট পয়েন্ট অবস্থিত। তারপরে এই যে রাতারগুল সোয়াম্প ফরেস্ট, এটা তো আমাদের সময় আসছিল বিউপিতে, আমাদের সময় বিউপিতে আসছিল যে রাতারগুল সোয়াম্প ফরেস্ট কোথায় অবস্থিত? সিলেটের গোয়াইনঘাটে অবস্থিত, এটা আমি পারছিলাম। এবং এটাও আমাকে ভাইভাতে জিজ্ঞেস করছিল বিউপিতে, যে গোয়াইনঘাট কোথায় অবস্থিত। এবং আমাকে আরেকটা কোশ্চেন করছিল ভাইভাতে যে বিছানাকান্দি কোথায় অবস্থিত। তো সারপ্রাইজিং বিষয় হচ্ছে বিছানাকান্দিও এই সিলেটের গোয়াইনঘাটে অবস্থিত, এবং এটা আমি পারি নাই। পরে আমাকে চেয়ারম্যান স্যার সবগুলাই আমাদের সিলেটে। তোমার, স্যার সবগুলাই বলছি যে আমাদের সিলেটের আর কি জায়গা, হ্যাঁ হ্যাঁ, বিছনাকান্দি, সিলেটের। রাতারগুল। তো আমাকে এই যে বিছানাকান্দি কোথায় অবস্থিত এটা জিজ্ঞেস করছিল। তো আমি গোয়েনঘাটেরটা পারছি, তারপরে এটা জিজ্ঞেস করছে। তো এটা যে বিছানাকান্দি, এটা যে সিলেটে ওইখানে অবস্থিত, এটা আমি জানতাম না, তো আমি এটা পারিনি। পরে বোর্ডের যে চেয়ারম্যান ছিল উনি বলতেছিল তুমি এটা জেনে আমাকে জানাবা।
কি মনে হয় বিছানাকান্দি কেন এটার নাম বিছানাকান্দি? ওখানে গিয়ে কি সবাই বিছানার পেতে সবাই শুয়ে পড়ে, ঘুমায় যায়, এরকম কিছু? আমি তো এটা সম্পর্কে জানি না, পরে আমি আর পারি নাই, এই আর কি। তারপর চলে আসে যে রিভার্স অফ বাংলাদেশ। যদিও এটা ম্যাটার করে না, কারণ ভাইভাতে তো এমনিতে অনেক কোশ্চেন করে, তো তুমি কিছু জিনিস পারবা, যেটা পারবে না সেটা না বলবা, ডোন্ট ওয়ারি। সবগুলা ভাইভাতেই ঠিক টিকছি, কোনোটাতেই বাদ হয়নি। এফবিএস এর ভাইভা হয়েছিল 3 থেকে 4 মিনিট, ফার্স্ট ছেড়ে দিছে একটা, ওইটা যদিও অনেক ভালো হয়েছিল। আমাকে জিজ্ঞেস করে তুমি 5 বছর পর কি হইতে চাও ম্যাডাম? হ্যাঁ, আমি বলছি আমি বিউপির ফ্যাকাল্টি হইতে চাই। দিয়ে হাইসা দিছে, আগে খুব ভাব নিয়েছিল। আবার মানে FTPLS এর ভাইভাতে তো প্রায় 25 মিনিট রাখছে, সেখানে খালি একটা পর একটা কোশ্চেন। মুক্ত চিন্তা মানে কি, আবার বলতেছে যে ক্রিমিনাল আসলে কি তুমি কেস নিবা, খালি একের পর এক কোশ্চেন, একের পর এক কোশ্চেন, গল্প গুজব। এরপর আমি যখন আমার ইন্ট্রোটা দিছিলাম, একটু সুন্দর করে দিছিলাম, বলে যে ইন্ট্রোটা তো অনেক সুন্দর হয়েছে, এটা কি তুমি মানে মুখস্থ করে আসছো? কি এক অবস্থা, যাই করি সেটাই তোমার অন্যরকম। ভালো হইলো প্রবলেম, এ হইলো প্রবলেম। ভাইয়া কি ইন্ট্রো দিছিলেন? মানে নিজের মতো করে পরিচয় দিছে আর কি, বুঝছো? এখনো মনে আছে আমার, লাস্টে গিয়ে একটা লাইন অ্যাড করছিলাম যে হোয়েন এভার আই সি পিপল অ্যারাউন্ড মি আর ইমপ্রুভিং দ্যাট মোটিভেটস মি ভেরি মাচ। এটা লাস্টে গিয়ে বলছিলাম, এটা বলার কারণে আমি ওই কোশ্চেনটা করছি, এত সুন্দর ইন্ট্রো দিছো, দেখি শিখে আসছো, পড়ে আসছো। কি বলবো আর। এমনিতে তো বাকিগুলা নিজের পরিচয়, যে নাম, কোথা থেকে আসছি, এসএসসি এসএসসি কলেজ, ইউনিভার্সিটি গুলা। দেন লাস্টে গিয়ে এই কথাটা বলছিলাম, আর ডিবেটিং হবি টবি ওগুলো বলছিলাম, লাস্টে গিয়ে এটা বলাতেই মেবি উনি একটু এটা জিজ্ঞেস করছে। আচ্ছা, তারপর দেখো রিভার্স অফ বাংলাদেশ। দি অনলি ন্যাচারাল ফিশ ব্রিডিং সেন্টার অফ বাংলাদেশ ইজ সিচুয়েটেড এট হালদা রিভার। তো এটা পরীক্ষা প্রচুর আসে, যে হালদা নদীটা হচ্ছে কি, এই যে মাছের যে প্রজনন হয় সেইটা ওইটার সেন্টার হিসেবে কাজ করে আর কি। তারপর চলে আসছে যে রিভার রিসার্চ ইনস্টিটিউট হচ্ছে ফরিদপুরে অবস্থিত। রিভার শিকস্তি আর একটা হচ্ছে রিভার পয়স্তি, এই দুইটা জিনিস কি, যারা শিকস্তি তারা মনে রাখবা যে নদীর কারণে তারা ভেঙে গেছে, মানে তাদেরকে শিকস্ত মানে কি, পরাজিত করা, নদী তাদেরকে ই করছে, তোমার ভেঙে ফেলছে তাদের বাড়ি ঘর টাড়িঘর, তো এই জন্য তারা হচ্ছে শিকস্তি। আবার নদীতে কিন্তু পলি জমে, মাটি জমে, সেখানে আবার চর হয়, তো ওইখানে গিয়ে আবার অনেকে চাষাবাদ করে, বাড়ি ঘর স্থাপন করে, জীবনযাপন করে, ওদেরকে বলা হয় নদীর পয়স্তি। তো পয়স্তি একটা, শিকস্তি একটা, মনে থাকে যেন। তারপর যে আসছে, ভাইয়া হালদা রিভারেই কেন এই যে ফিশ ব্রিডিং হয়, অন্য রিভারে তো হয় না কেন? ওইখানে মাছের জন্য ওই পানি, ওই পরিবেশ বেটার, তাই কার্প জাতীয় মাছের জন্য এটা হয় মেইনলি। কার্প, কার্প জাতীয় মাছ কি কি আছে, রুই, কাতলা, মৃগেল, এগুলা। তারপর চলে আসো যে ইন্টার বর্ডার রিভার অফ বাংলাদেশ। তো বাংলাদেশে টোটাল আন্ত সীমান্ত নদী হচ্ছে 57টা, তার মধ্যে ভারতের সাথে 3টা, এবং সরি ভারতের সাথে 54টা, এবং মিয়ানমারের সাথে হচ্ছে 3টা। তো যে মিয়ানমারের সাথে যে 3টা, সেই 3টা কি কি, নাফ, মাতামুহুরি এবং সাঙ্গু। ঠিক আছে, তো টোটাল 54 + 3, তার মানে 57টা হচ্ছে আন্তঃসীমান্ত নদী ভারতের সাথে, 54টা মিয়ানমারের সাথে, 3টা। ব্যাস, কনসেপ্ট ক্লিয়ার। আর রিভার্স ইনস্টিটিউট ফরিদপুর ভাঙ্গা, এবং 1977 সালে প্রতিষ্ঠা হয়েছে, নাম চেঞ্জ করে এটা হয়েছে, সেটা হচ্ছে, আচ্ছা, এটা এই সালটা মনে রাখবা, সালের মধ্যে এটা ইম্পর্টেন্ট, এটা না। তারপর চলে আসো যে ইন্টারন্যাশনাল গ্রেডেড রিভার, বাংলাদেশের একমাত্র আন্তর্জাতিক নদী হচ্ছে পদ্মা, এবং এটাই এখন সবচেয়ে বড় লংগেস্ট, লংগেস্ট মানে দীর্ঘতম নদী। ওকে। গোমতী নদী হচ্ছে কি, কুমিল্লার দুঃখ, গ্রিফ অফ বঙ্গ হচ্ছে দামোদর নদী, বাংলার দুঃখ হচ্ছে দামোদর নদী, গ্রিফ অফ চট্টগ্রাম হচ্ছে চাকতাই খাল। বাংলাদেশ এবং মিয়ানমারের মধ্যে বিভক্তকারী নদী হচ্ছে নাফ নদী, এটার লেন্থ হচ্ছে 56 কিলোমিটার। ভারতের সাথে হচ্ছে হারিয়ামাঙ্গা, সাতক্ষীরার এদিকে। মেইন রিভার পোর্ট বাংলাদেশের হচ্ছে নারায়ণগঞ্জে অবস্থিত। ইলেকট্রিসিটি প্রোডাকশন হয় কোন নদীতে? কর্ণফুলীতে, কারণ এখানে কারেন্ট বেশি, কারেন্ট বলতে স্রোত বেশি। কাপ্তাই হাইড্রো ইলেকট্রিসিটি সেন্টার হচ্ছে কর্ণফুলী। রিভার হুইচ ইজ নেমড আফটার এ পার্সন, সেটা হচ্ছে রূপসা। রূপসা নদী একজনের নাম অনুযায়ী তৈরি করেছে, তার নাম কি? রূপলাল রূপলাল সাহা। শাহ। রূপলাল সাহা। ঠিক আছে। তারপর রিভার হুইচ ইজ নেমড আফটার ডিস্ট্রিক্ট, দ্যাট ইজ ফেনী। ফেনী হচ্ছে ডিস্ট্রিক্টের নাম অনুযায়ী নদী দেওয়া আছে। মেঘনা হচ্ছে কোথায় উৎপত্তি? বরাক নদী, মানে উৎপত্তি স্থানে এটার নাম কি, সেটা হচ্ছে বরাক। তো এখানে অরিজিন গুলা দেওয়া আছে, যেমন পদ্মা, গঙ্গোত্রী গ্লেসিয়ার, গঙ্গোত্রী হিমবাহ, মেঘনা, নাগামণিপুর হিল আসামের, ব্রহ্মপুত্র হচ্ছে মনোজ সরোবর। তো এই পার্টটা নিজেরা মেমোরাইজ করবে, এটা পড়তে হবে, এটা মুখস্থ করতে হবে। বাট এই টপিক থেকে আগে কোশ্চেন আসতোই প্রতি বছরই, কিন্তু ইদানিং একটু কম আসে।
বাট তারপর আমি রিস্ক নিতে চাই না, বিউপি বলো আদার্স ইউনিভার্সিটি বলো, যেখানে ধরো একটু সুপারফিশিয়াল কোশ্চেন করে সেখানে দিতে পারে, এই জন্য মুখস্থ করে ফেলবা। এরপর দেখো এটা যে মিটিং প্লেস, মিটিং প্লেস পদ্মা যমুনা মিলস হচ্ছে গোয়ালন্দতে, পদ্মা মেঘনা হচ্ছে চাঁদপুরে, কুশিয়ারা সুরমা হচ্ছে আজমিরিগঞ্জে, ব্রহ্মপুত্র মেঘনা হচ্ছে ভৈরব বাজারে, বাঙালি যমুনা হচ্ছে বগুড়াতে, হালদা কর্ণফুলী হচ্ছে কালুরঘাট, তিস্তা যমুনা হচ্ছে চিলমারিতে। ঠিক আছে, তো এই যে মিটিং প্লেসটা পড়বা, এটা ইম্পর্টেন্ট। তারপর দেখো যে শাখা নদী এবং উপনদী। তো শাখা নদী এবং উপনদীর মধ্যে মেইন ডিফারেন্সটা আগে বুঝো। ডিফারেন্সটা হচ্ছে, ধরো এই একটা নদী দিকে গেছে, দিকে যাচ্ছে নিচের দিকে, তো এই যে নদীটা, এই নদীতে তোমার ধরো আরেকটা নদীর প্রবাহ এসে যুক্ত হইলো, এদিক দিয়ে পানি এসে এটার সাথে যুক্ত হয়ে দিকে নিচের দিকে যাচ্ছে, তাহলে যেই নদী থেকে পানি এসে এই নদীতে যুক্ত হয়েছে, এই নদীটা হচ্ছে উপনদী। কথা বুঝছো? কারণ এই নদীর পানি এসে এটার সাথে যুক্ত হয়েছে, তাই এটা উপনদী। আবার এই নদী থেকেই ধরো একটা শাখা সৃষ্টি হয়েছে, এখান থেকে আবার একটা পানি দিকে চলে গেছে আরেকটা নদী হয়, তাহলে এটা হচ্ছে শাখা নদী। কনসেপ্টটা কি বুঝছো, শাখা নদী এবং উপনদীর? জি ভাইয়া। ওকে। তো এখানে দেখো এই যে ধলেশ্বরী, এটা হচ্ছে যমুনার শাখা নদী, আবার ধলেশ্বরীরই শাখা নদী হচ্ছে বুড়িগঙ্গা। এগুলো একটু পড়বা বাকিগুলো, বাট এই দুইটাই আমি পড়াই। কেমন লাগে পড়তে গেলে? প্যাচ তো লাগবেই, সুর, কি যেন বলে, ছন্দ, ছন্দ বা নিমোনিক্স করে নিবা, ছন্দ, ছন্দ বানায় ফেলবা। তারপরে ওল্ড নেম, যমুনা নদীর পূর্ব নাম হচ্ছে জোনাই, ব্রহ্মপুত্র হচ্ছে লৌহিত্য। এরপর চলে আসো ট্রাইবস। ট্রাইবস মানে কি? ট্রাইবস মানে হচ্ছে যে ওই যে উপজাতি যারা আছে, তো এরকম বাংলাদেশ উপজাতি হচ্ছে 50টার মতো, তার চেয়ে সবচেয়ে বড় মেজর হচ্ছে চাকমা, দ্বিতীয় হচ্ছে মারমা, এবং এখানে আরো কিছু ইনফরমেশন দেওয়া আছে তাদের সম্পর্কে, এগুলো নিজেরা রিডিং করতে পারবা। ঠিক আছে, বোমাং রাজা, ওরেং, গারো, খাসিয়া, ফিমেল ডমিনেটিং, এগুলো তোমরা পারবা এমনিতে। বাট এদের যে উৎসব, একটা উৎসবের কথা মনে রাখবা, যে বৈশাখী, বৈশাখী টেকনিকটা মনে রাখবা। বৈশাখীতে কি কি হয়? একটা হচ্ছে বৈশু, বৈশাখ। একটা হ্যাঁ হচ্ছে বৈশাখ। টাংগ্রাই, তাই না? আর একটা হচ্ছে বিজু। তো এই যে বৈশুখটা কিসের? ত্রি মাচা দিয়ে মনে রাখবা, ত্রি মাচা, তার মানে ত্রিতে কি? ত্রিপুরা। 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 মাতে হচ্ছে তোমার মারমা, আর চাতে হচ্ছে চাকমা। তাহলে চাকমাদের উৎসব হচ্ছে বিজু, মারমাদের হচ্ছে সাংগ্রাই, এবং ত্রিপুরাদের হচ্ছে বৈশুখ, এভাবে মনে রাখবা। তারপরে ওয়াঙ্গালা কাদের বলো তো? ওয়াঙ্গালা, গারো। 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 এইগুলো একটু পড়বা। ফেমাস আর্কিটেকচারের মধ্যে তোমার এই যে সম্মিলিত প্রয়াস, সাভারের স্মৃতিসৌধ, তারপরে স্টেপস যেটা হামিদুজ্জামান, এটা সিওল অলিম্পিকে প্রদর্শন করা হয়, এগুলো তোমাদেরকে পড়াইছি। সংসপ্তক হচ্ছে জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটি অবস্থিত, এগুলো আই গেস পারবা। ঠিক আছে, তার মধ্যে যেটা সবচেয়ে ইম্পর্টেন্ট, সাবাস বাংলাদেশ কোথায় অবস্থিত? রাজশাহী ইউনিভার্সিটি। এটার আর্কিটেক্ট কে বলো তো? সাবাস বাংলাদেশ। অখির পাল। হুম, অখির পাল। অখির পাল। তুন কুণ্ড। ঠিক আছে, নিতু কুণ্ডু। অখিল পাল এটা না। তো এখানে সবগুলো দেওয়া আছে, এগুলো একটু নিজেরাই পড়বা। স্বোপার্জিত স্বাধীনতা, শামীম শিকদার, অপরাজেয় বাংলা, আব্দুল্লাহ খালিদ, এগুলো একটু নিজেরা পড়বা। আর এগ্রিকালচার সেক্টরে যদি আসি, যেমন BRRI, এটার ফুল ফর্ম হচ্ছে বাংলাদেশ রাইস রিসার্চ ইনস্টিটিউট, এটা গাজীপুরে অবস্থিত। ঠিক তেমনি যদি বলি যে IRRI ইন্টারন্যাশনাল, যেটা, এটা কোথায় অবস্থিত বলো তো, সদর দপ্তর? ম্যানিলা ফিলিপাইন। ম্যানিলা, ফিলিপাইন, ফিলিপাইন। ঠিক আছে, আবার BRRI এটা গাজীপুরে। তো গাজীপুরে এরকম আরো অনেকগুলো জিনিসের সদর দপ্তর আছে, যেমন তোমার BADC, এটা একটা হতে পারে, বা তোমার এই যে বীজ গবেষণা, ধান গবেষণা, এগুলো অনেকগুলোই। ধান গবেষণাটা হচ্ছে ময়মনসিংহ, বাট বীজের বা রাইস রিসার্চ এগুলো যদি বলে তখন হচ্ছে গাজীপুরে। তারপরে ইরাটম বা বিরিশালি, এগুলো হচ্ছে হাইব্রিড ধান। জুটন হচ্ছে কি, যেখানে 70% জুট এবং 30% কটন, এটা আবিষ্কার করছে ডক্টর মোহাম্মদ সিদ্দিকুল্লাহ। তারপরে এ পর্যন্ত 6বার এগ্রিকালচার শুমারি হয়েছে, কৃষি শুমারি। টোবাকো উত্তোলন হয় সবচেয়ে বেশি রংপুরে, জুট উত্তোলন হয় ফরিদপুরে,
এবং বাংলাদেশ হচ্ছে দ্বিতীয় অবস্থানে আছে জুটের ক্ষেত্রে, ইন্ডিয়া প্রথম। ঠিক আছে। ফরেস্ট সেক্টর তো অলরেডি বললাম, এটা আই গেস তোমাদের ক্লিয়ার করা হয়েছে, 25% লাগবে। সুন্দরবন এগুলো, হিরন পয়েন্ট এগুলো পড়ানো আছে। মিনারেল সেক্টরের মধ্যে মনে রাখবা যে টোটাল গ্যাস ফিল্ড হচ্ছে 28টা, বা এটা মেবি লাস্ট একটা অ্যাড হয়েছে, 29টা হয়তো এখন বর্তমানে। তারপরে তোমার কোল ফিল্ড হচ্ছে 5টা, আর ন্যাচারাল গ্যাসের এলিমেন্ট হচ্ছে মেইন মিথেন, CH4, কুলাউড়া, টেকনাফ, এগুলো এমনিতে এখান থেকে রিডিং করতে পারবো। দেন লাস্ট টপিক আই গেস এটা, যে ল্যাঙ্গুয়েজ কালচার অফ বাংলাদেশ। তো এখানে দেখো যেমন স্টপ জেনোসাইড, এটা জহির রায়হানের, দেওয়ানা মদিন লিখছে মনসুর বয়াতি, রংপুরের ভাওয়াইয়া, চটকা হচ্ছে রংপুরের। এরকম আরো অনেকগুলা ল্যাঙ্গুয়েজ কালচার আছে যেগুলো বাংলাদেশের বিভিন্ন জায়গায় হয়। খনার বচন, এগুলো শ্রীমতী খনার। ময়মনসিংহ গীতিকাথা, এটা হচ্ছে দীনেশ সেন। এখান থেকে তোমরা এগুলো রিডিং করে নিও, এটা আমি ডিসকাস করব না, কারণ এটা একদম ইজি টপিক। বাট এই যে যা যা পড়লাম এখানে টপিক গুলা, আমি স্লাইড দিয়ে দিব, রেকর্ডটাও দিয়ে দিব। এখান থেকে তুমি 4 থেকে 5 মার্ক MCQ 100% পাচ্ছ। বিউপিতে হুবহুব এখান থেকে আসে, জন্য সবাই গুরুত্ব সহকারে এটা পড়বা। তো আজকে তাহলে এই পর্যন্তই থাক, ঠিক আছে? ভাইয়া কি ক্লাস কি কালকে নিবেন? হ্যাঁ, আমি রেগুলার ক্লাস নেবো এখন থেকে। ভাইয়া এগুলা কি জিকে পার্টটা কি নোট করে পড়তে হবে নাকি আপনি যে স্লাইডটা দিবেন এটা হচ্ছে নোট জাস্ট করার পড়লেই প্রয়োজন হবে? নেই, এতে অনেক ইনফরমেশন, এত নোট তোমরা করতে পারবে না। আদার সাবজেক্ট গুলোর জন্য নোট রাখবা, জিকেতে হিউজ ইনফরমেশন, অনেক কিছু পড়াবো। ঠিক আছে, স্লাইড থেকেই পড়বা, বা প্রিন্ট করে নিতে পারো, প্রিন্ট করে পড়ো।